ওকে, তো আমি সেকেন্ড পার্ট শুরু করতেছি। আমরা এতক্ষণ যাবত দেখছি ডাটা প্রি প্রসেসিং, ফিচার সিলেকশন। তো আমরা ডেটা প্রি প্রসেসিং এবং ফিচার সিলেকশন প্রধানত করার মূল কারণ হলো যে একটু পরে আমরা ক্লাসিফিকেশন চালাবো, তার ভিতরে গ্রুপিং করব। মানে যে আমাদের যে টার্গেটটা ছিল যে কিডনি ডিজিজ আছে কি নাই, এটা আমাদের প্রেডিক্ট করতে হবে। তো প্রেডিক্টটা করার ক্ষেত্রে আমাদের যেটা প্রি প্রসেসিং খুবই জরুরি ছিল। হয়তো প্রি প্রসেস না করেও করা যাইতো, কিন্তু অনেক ইরোর হয়তো হয়তো স্ট্রিং ভ্যালু ছিল, বা হতে পারে যে স্ট্রিং ভ্যালু যদি নাও থাকতো, নিউমেরিক থাকতো, দেখা গেলো নিউমেরিক ভ্যালু যেখানে গার্বেজ থাকতে পারতো। তো গার্বেজ থাকার কারণে দেখা যাচ্ছে প্রেডিকশনটা ভালো হইতো না, যে কারণে প্রি প্রসেসিং আগে করানো হয়েছে। তো ফাইমা যতগুলো প্রি প্রসেসিং পার্ট আলোচনা করছে, আমি যদি সেইটার কথা বলি একটু, যে মোটামুটি এখানে উনি টোটাল হাতাটা উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু উনি লেবেল এনকোডিং ইউজ করছে, অন আউট এনকোডিং ইউজ করছে, ফ্রিকুয়েন্সি, আউটলায়ার ডিটেকশন, হিট ম্যাপ, ফিচার সিলেকশন, মোটামুটি প্রি প্রসেসিং এর জন্য কিন্তু এইগুলো ইউজ করছে। তো এইগুলা অ্যাপ্লাই করে করে মানে টোটাল আসলে ডেটা সেট কিন্তু জেনারেট হচ্ছে সাতটা। সাতটা ডেটা সেট জেনারেট হয়। দ্যাট মিনস যদি নাল ভ্যালু রিমুভ করেন, এরপরে লেবেল এনকোডিং করেন, তার থেকে যদি আউটলায়ার ডিটেকশন করেন, এবং যদি হিট ম্যাপ দিয়ে যদি ফিচার গুলোকে নেন, এটা একটা প্রি প্রসেস ডেটা সেট হইতে পারে। আবার একটা যেমন ডিবিএস স্ক্যান করার পর আউটলাইর ডিটেক্ট করার পরে ফিচার সিলেকশন যদি সাই স্কোয়ার দিয়ে করেন, সেক্ষেত্রে সেটা আর একটা প্রি প্রসেস যেটা সেটা হতে পারে ভ্যারিয়েশন থ্রেশহোল্ড। মানে ফিচার সিলেকশন টেকনিক কিন্তু ডিফারেন্ট, কিন্তু বাকি ডিবিএস স্ক্যান আউটলাইর ডিটেকশন পর্যন্ত কিন্তু একই। মানে আউটলাইর ডিটেক্ট করার পরে ফিচার সিলেকশন এক একটা দিয়ে করা হয়েছে। তো একটা দিয়ে যেতে করা হয়েছে, এক একটা ডেটা সেটে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স পাইছি। তো আমরা সবকটা ডেটা সেটের উপরে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করে দেখবো যে কোথায় পারফরমেন্স ভালো খারাপ হচ্ছে, কোন ডেটা সেটটা বেস্ট, সবকিছুই দেখবো। তো আমি মূলত এখানে সাতটা পদ দেখাইতে পারবো না, আমি যে কোনো একটা ডেটা সেটকে এক্সাম্পল হিসেবে ইউজ করবো। যদিও আমি আগেই সাতটা আমার পিসিতে আমি এক্সপেরিমেন্ট চালায় রাখছি, যখন রেজাল্ট অ্যানালাইসিস করবো তখন আমি সাতটা দিয়েই দেখাবো। কিন্তু এক্সপেরিমেন্ট ক্লাসিফিকেশন চালানোর সময় আমি একটা ডেটা সেট দিয়ে দেখাবো। যেহেতু একটা ডেটা সেটের উপরে কেউ যদি পারে, সে বাকি ডেটা সেট গুলো কিন্তু পারবে, কারণ সব জায়গাতে একই হবে। ওকে, তো আমি 6 নাম্বারটা দিয়ে অ্যানালাইসিস চালায় দেখবো। এটা 6 নাম্বার নিচ্ছি কেন, অন্য নাম্বার নিলাম না, অন্য নাম্বারে কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নেই, 6 নাম্বারটা নিছি। তার একটা কারণ আছে, 6 নাম্বারটা নিয়ে দেখাইলে ভালো হবে। ওকে, তো এখন আমরা এবার মূল বিষয়তে চলে যাই, স্লাইডে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে আলোচনা করবো ডেটা স্প্লিটিং। তো ডেটা স্প্লিটিং এ অনেকগুলা মেথড আছে, এগুলো বিস্তারিত আলোচনা করা যাবে। এরপরে ক্লাসিফিকেশন করব। তো ক্লাসিফিকেশনের ভিতরে আবার অনেক তফাৎ আছে, শুধু গ্রুপিং করে সবাই, কিন্তু এই গ্রুপিং এর ভিতরে অনেক তফাৎ আছে। কোন গ্রুপিংটা ইউজ করবো, কোনটা বেটার, কোনটা আমাকে ভালো রেজাল্ট দিতে পারে, এটা একটা ফ্যাক্ট। তো এখানেও অনেক কিছু শিখাবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে ক্লাসিফিকেশন উইথ 10 টেস্ট স্কিল মেথড, ভোটিং এনসেম্বল ক্লাসিফিকেশন উইথ 10 টেস্ট স্কিল মেথড, ক্লাসিফিকেশন উইথ ক্রস ভ্যালিডেশন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এরপরে আমরা দেখব পরে ক্লাস্টারিং কিভাবে করা যায়, ক্লাস্টারিং আর ক্লাসিফিকেশন ভিতরে তফাৎটা কি আসলে। এরপরে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করবো। তো রেজাল্ট অ্যানালাইসিস করবো আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদমের উপর বেস করে, কারণ আমরা এখানে একটা সুপারভাইজড লার্নিং শিখতেছি। কেন? কারণ ডেটা সেটটা লেবেল করা, সেটা আমি বিস্তারিত আলোচনা করবো কেন সুপারভাইজ বলছি। ওকে, তো তো প্রি প্রসেস করার পরে আমাদের যে জিনিসটা প্রধান থাকে, সেটা হচ্ছে যে ডেটা সেট স্প্লিটিং। ডেটা সেট স্প্লিটিং কি? আপনাকে ডেটা সেট দুইটা পার্টে ডিভাইড করতে হবে। কেন ডিভাইড করতে হবে? কারণ আপনি যদি সুপারভাইজড মেশিন লার্নিং করেন, তাহলে আপনাকে অবশ্যই মেশিনে একটা ট্রেনিং সেট দিতে হবে, মেশিনকে ট্রেন করাইতে হবে। তো আপনাকে ডেটা সেট দুইটা পার্ট করতে হবে, একটা ট্রেনিং সেট যেটা দিয়ে মেশিনকে শেখানো হবে, আর একটা হলো টেস্টিং সেট দিব তাকে, যে তুমি প্রেডিকশন করো, তুমি যে ওখান থেকে লার্ন করলে তুমি এখন কেমন প্রেডিক্ট করতে পারো। যে টেস্টিং সেটটা দিব সেটাতে ওকে কিন্তু রেজাল্ট দেখাবো না, রেজাল্ট আমাদের কাছে থাকবে জাস্ট লাইক এমসিকিউর মতো। অ্যান্সার শিট টিচারের কাছে আছে, স্টুডেন্ট অ্যান্সার করবে, পরে আমরা মিলাই দেখবো অ্যান্সার শিটের সাথে। কিন্তু এর আগে অবশ্যই ওকে পড়ায় আনতে হবে। তো এই পড়ানোর জন্য আমার ট্রেনিং একটা সেট লাগবে, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে স্টুডেন্টকে পড়ানো হয় না। তা এখন এই স্প্লিটিংটা করতে গেলে আমাদের দুইটা মেথড গতানুগতিক ইউজ হয়, সেটা হচ্ছে হোল্ড আউট ভ্যালিডেশন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন অ্যাপ্রোচ। আমি ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা স্প্লিটিং এর উপরে আমি অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই জন্য আজকে সেশনটা একটু লেন্থি হবে। তো হোল্ড আউট ভ্যালিডেশন টেকনিক হচ্ছে আমরা প্রধানত ট্রেন টেস্ট স্পিল মেথড ইউজ করি। আহ আর একটা মেথড আছে ক্রস ভ্যালিডেশন অ্যাপ্রোচ। তো ক্রস ভ্যালিডেশনে আছে আবার চারটা।
তো ট্রেন টেস্ট স্পিল মেথডে আসলে কি হয় আর ক্রস ভ্যালিডেশন অ্যাপ্রোচে কি হয়, তো আগে ট্রেন টেস্টটা শেষ করি। মূলত এটা একটা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারলে হবে। আহ ধরুন এইটা আমার পুরো একটা ডেটা সেট। এখন এইখানে আমরা এই ডেটা সেটটাকে যদি দুটা পার্ট করি, একটা ট্রেনিং সেট বানাবো, একটা টেস্টিং সেট বানাবো। তো তাহলে আমার সবসময় টার্গেট থাকে যে ট্রেনিং সেটে সবসময় বেশি রাখার চেষ্টা করবো, মেশিনকে বেশি ডেটা দিয়ে শিখাইতে হবে। তো আমি ধরেন এইখান থেকে কিছু ডেটা তুলে নিলাম, একটা ট্রেনিং সেট বানালাম। তো আমার এই দেখেন উপরে লেখা আছে ট্রেনিং ট্রেনিং সেট আর নিচে আছে টেস্টিং সেট। তো এই ট্রেনিং এবং টেস্টিং সেট যেহেতু আমরা ট্রেন টেস্ট স্পিল মেথড দিয়ে বানাবো, তো ট্রেন টেস্ট স্পিল মেথড দিয়ে যখন কাজ করবো তখন চারটা প্যারামিটার জেনারেট হবে। একটা আসলে এক্স ট্রেন, একটা আসলে এক্স টেস্ট, একটা আসলে ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। চারটা প্যারামিটার কি আপনি দেখেন আপনাদের টার্গেট কলামটা মানে কিডনি ডিজিজ আছে কি নাই, এটা হচ্ছিল আপনার ওয়াই অ্যাক্সিস। আপনি এটাকে ওয়াই ধরেন, আর যেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আই মিন আপনার সিমটমস গুলা সেগুলো এক্স। যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ আপনি এক্স এর ভ্যালু দিবেন, ওয়াই এর ভ্যালু আসবে। মানে আমার এই লাস্ট ভ্যালু গুলো সব ওয়াই এর ভ্যালু, আর এক্স হিসাবে আমার এই ভ্যালু গুলা ঢুকতে থাকবে, সেটার উপর ভিত্তি করে ওয়াই মান দিবে। তো যখন ট্রেন্ডিং সেটটা বানাবো তাহলে ট্রেন্ডিং সেটে আমার কি কি থাকবে, এই যে যে ইন্ডিপেন্ডেন্ট ফিচার গুলো সেগুলো থাকবে এক্স ট্রেনে, আর টার্গেটটা থাকবে ওয়াই ট্রেনে, আর টেস্টিং সেটে সেই অনুসারে নাম এক্স টেস্ট, ওয়াই টেস্ট। ওকে, তো আমরা যখন মেশিনকে ট্রেন করবো, ট্রেন করার সময় ট্রেনিং সেটের পুরোটা দিয়ে দিব এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, কারণ ওকে দুইটাই জানতে হবে, এইটা হলে এইটা হয়, এইটা হলে এইটা হয়, এটা হলে এইটা, এটা জানতে হবে। আর টেস্টিং সেট যখন মেশিনে দেবো তখন শুধু এক্স টেস্ট পোর্শনটা দিব, এক্স টেস্ট পোর্শনটা, কিন্তু ওয়াই টেস্ট আমি দেখতে দিব না। ওয়াই টেস্টটা প্রেডিক্ট করবে, এরপরে আমি যেটা প্রেডিকশন রেজাল্ট আসবে সেটা আমি ওয়াই টেস্টের সাথে মিলাবো। ওকে, তো এখন এখানে দেখেন যে এটার জন্য একটা যে লাইব্রেরিটা আমাদের ইম্পোর্ট করতে হয়, যে ট্রেন টেস্ট স্পিড রিজার্ভ ওয়ার্ড চেঞ্জ করার কোনো উপায় নাই। ট্রেন টেস্ট স্পিড এটা সাইকিট লার্নের ভিতরে আছে, ট্রেন টেস্ট স্পিড। এবার আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখি কি, আমি সব থিওরি পড়াই তারপরে করে যাবো না, আমি যতটুকু পড়াবো সেটুকু আগে করে দেখাবো, তারপরে বাকিটা। তো এবার আসেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। একটা ডেটা সেটকে আমরা ট্রেন টেস্ট স্পিল মেথড দিয়ে টেস্টিং এবং ট্রেনিং সেট বানাই ফেলি। ওকে, তো এখানে আমি একটা ডেটা সেট নিয়েছি, উনি যেগুলো প্রসেস করে পাঠাইছে সেগুলো আমাকে মেল করা আছে, তো আমি ওখান থেকে ডেটা সেট 6টা নিয়েছি। তো এখানে আমি ডেটা সেটটা প্রথমে লোড করছি, তো লোড করার বিষয়ে মনে হয় কিছু ধারণা, এগুলো গত প্রিভিয়াস সেশনে হয়ে গেছে। এখানে কিছু লাইন কিন্তু একটু দেখতে পারবেন, এই যেগুলো কিন্তু কমেন্টস লাইন, জাস্ট আমি কাজ করছিলাম বা উপরে কমেন্টস লিখছি, এইগুলো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এগুলো কমেন্টস লাইন আর কিছু না। তো ডেটা সেট লোড করার পর আমার ডেটা সেট আছে ডিএফ এর ভিতরে। এখন আমাদেরকে কি করতে হবে, আগে হচ্ছে এই ডেটা সেটটার পুরো ডেটা সেটটার আগে চিনাইতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স কোনগুলা আর ডিপেন্ডেন্ট ফিচার্স কোনগুলা, সেটা আগে অ্যাসাইন করতে হবে। তাহলে আমার কি লাস্টের ক্লাসটা এটা আসলে আমার টার্গেট কলাম, তো এটা আসলে ওয়াই এর ভিতরে যাবে। আর এই বাকি যতগুলো আছে আগের সিমটমস যেগুলো, সেগুলো সব এক্স এর ভিতরে চলে যাবে। তো আমি কি বললাম, এক্স, এই যে অ্যাসাইন করলাম এক্স ডিএফ ডট ড্রপ। তো আমার ডিএফ এর ভিতরে তো সব আছে, এই ডিএফ ডেটা ফ্রেমের ভিতর থেকে জাস্ট কি করবো, শুধু ক্লাসটা ডিলিট করে দিব। ক্লাসটা ডিলিট করে দিলেই আমার বাকিগুলো থাকবে এক্স এর ভিতরে। আর যখন ওয়াই ডিসাইড করবো তখন কি করবো, জাস্ট ওয়াই এর ভিতরে ক্লাসটাকে অ্যাসাইন করে দেবো, ক্লাস লেভেলটাকে জাস্ট এই কলাম নাম অনুসারে দিতে হবে, নাম চেঞ্জ করা যাবে না। ডেটা সেটে যে নাম অনুসারে থাকবে সেই নাম অনুসারে দিতে হবে। তো সেটাই করছি, এক্স এক্স থেকে আমি ড্রপ করছি আইডি, আমার আইডি দরকার নেই, তাই আমি আইডি ড্রপ করছি। আর ক্লাসটা আমাকে মাস্ট ডিলিট করতে হবে, কারণ আমি বলছি এক্স এর ভিতরে আমি সবসময় রাখবো ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স, আর ওয়াই এর ভিতরে আমি রাখছি ক্লাস অর্থাৎ টার্গেটটাকে। ওকে, তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স আর ডিপেন্ডেন্ট ফিচার্স আলাদা করা আছে, এখনো কিন্তু স্প্লিটিং করি নাই, এবার স্প্লিটিং। তো দেখেন এখন যদি আমি একটু এক্সটাকে প্রিন্ট করে দেখি, জাস্ট একটু এক্সটা প্রিন্ট করেন, দেখেন এক্সটার ভিতরে কি আছে। আইডি, আচ্ছা ওইটাতে আইডি ছিল না, আইডি কলামটা ছিল না, অন্য কোনটা ডেটা সেটের ভিতরে ছিল। ওকে, তো এক্সটা প্রিন্ট করছি, দেখেন এক্স এর ভিতরে দেখেন সব ইন্ডিপেন্ডেন্ট ফিচার গুলো আছে, ক্লাস লেভেলটা কিন্তু আসে না, কারণ আমি ক্লাসটা অলরেডি ডিলিট করে দিচ্ছি ওখান থেকে। আর ওয়াইটা যদি আপনি প্রিন্ট দেন তাহলে দেখবেন শুধুমাত্র ওয়াই এর ভ্যালু গুলো অর্থাৎ টার্গেট গুলা, ঠিক আছে। ওকে, তো এবার হচ্ছে স্প্লিটিং করব। এটার জন্য আমাকে কি করতে হবে, ট্রেন টেস্ট স্পিল্ট এটাকে কল করতে হবে। এটা কোন লাইব্রেরিতে আছে, সাইকিট লার্ন, স্কেলান, বা কোন সব মনে থাকে জাস্ট ডকুমেন্টেশন দেখবেন, হাউ টু ইম্পোর্ট ট্রেন টেস্ট স্পিল মেথড ডিরেক্ট চলে আসবে, এগুলো মনে থাকে না অনেক সময়। এরপরে কি করছি, আগের প্যারামিটারের দিকে খেয়াল করার দরকার নেই, আগে আর একটু খেয়াল করি। ট্রেন টেস্ট স্পিল, জাস্ট এই যে এই নামটা ট্রেন টেস্ট স্পিল, এরপরে কি বলছি,
পার্টিশন করব, তাহলে পার্টিশন যখন করব ট্রেনিং আর টেস্টিং, তাহলে আমাকে ট্রেনিং সেটে একটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স থাকবে, ওয়াই ডিপেন্ডেন্ট ফিচার্স থাকবে, আবার টেস্টিং এও এক্স থাকবে ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স গুলো, আর ওয়াই ডিপেন্ডেন্টও থাকবে। তো আমি এক্স আর ওয়াই দিয়ে দিলাম। আর এখানে বলতেছি টেস্ট সাইজ কত অনুপাতে আমি এখান থেকে ডিভিশনটা করব, মানে পুরো ডেটা সেট থেকে কত পার্সেন্ট ট্রেনিং এ নিব, কত পার্সেন্ট টেস্টিং এ নিব। তাই আমি বলছি 0.3, দ্যাট মিনস 30%। 0.3 আপনি যদি পার্সেন্ট হিসেবে দেন, পয়েন্ট হিসেবে দিবেন। 0.3 মানে 30%, 0.7 70%, 0.2 20%। তাহলে 0.3 তার মানে কি বলতেছি যে 30% যাবে টেস্টিং এ, টেস্ট সাইজ 0.3, 30% যাবে টেস্টিং এ, আর 70% থাকবে ট্রেনিং এ। তাহলে টোটাল যত ডেটা সেট আছে সেখান থেকে যদি 30% টেস্টিং এ নি, 70% ট্রেনিং এ নি, তাহলে কত আসে সেটা তো ক্যালকুলেশন করে বের করা যায়। তা ও সেটা করে ফেলবে, সমস্যা নেই। এরপর স্যার র্যান্ডম স্টেট দিছি। র্যান্ডম স্টেট কেন দিছি? কারণ কারণ হচ্ছে যে এইখান থেকে যখন ডেটাটা নিবে সে কিন্তু র্যান্ডমলি নিবে, সে কিন্তু র্যান্ডমলি নিবে। তো আমরা যখন ছোটবেলায় মেলায় যাইতাম, লটারি তুলতাম, একটা কি হইতো, সাপলিং করতো, যে একটা লটারি তুলবো কিন্তু 2বার সাপল করো আগে, তারপর একটা তুলো। তা আমরা বলতেছি আগে সাপল করেন এতবার, তারপরে তুলেন। তারপরে যে 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 প্যাটার্নটা ওর কাছে আছে। তো এখন আহ এখান থেকে কি জেনারেট হবে? তাহলে আমি গ্রাফিক্যাল যে এই যে যে ইয়াটা দিছি, বলছিলাম যে এক্স ট্রেন ওয়াই ট্রেন, আর একটা ছিল এক্স টেস্ট ওয়াই টেস্ট। এইটা একটু মনে রাখতে পারলে সব থেকে সুবিধা হবে। এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স ট্রেন ওয়াই ট্রেন কিন্তু ট্রেন্ডিং ডেটা সেটের দুইটা পার্ট। এক্স ট্রেন আর এক্স টেস্ট ওয়াই টেস্ট কিন্তু টেস্টিং ডেটা সেটের দুইটা পার্ট। এটা মনে রাখতে হবে, তোমার ক্লাসিফিকেশন গেলে এটা কিন্তু বারবার কাজে লাগবে। ওকে, তো এবার তো শেপটা দেখি কত কত অ্যাসাইন হয়েছে। তো এখানে আচ্ছা দেখেন, আমার ট্রেনিং সেটে চলে গেছে 110টা ডেটা, আর যদি টেস্টিং সেটে কয়টা গেছে দেখি, 48টাই। প্রথম নাম্বারটা কি, কতগুলা রো, আর তার কয়টা সব কলাম। তো আমার টেস্টিং ডেটা সেটে 48টা ডেটা গেছে, আর ট্রেনিং ডেটা সেটে গেছে টোটাল 110টা। ওকে, তো এবার তো পুরোটা অ্যাড করে দেখাই যে এক্স টেন এর পাশে আমার কি ছিল, ওয়াই টেন থাকবে, আর এক্স টেস্ট এর পাশে ওয়াই টেস্ট। তাই না? আমি ডেটা সেটটাকে পুরো সেভ করে নিয়ে যাইতেছি, কারণ সেভ না করলে আপনি এখন রান দিলে এক রকমের পার্টিশন হবে, সে একভাবে সাপোলিং করবে, আবার একটিবার রান দিলে আরেকভাবে কিন্তু সাপোলিং করে ফেলবে। ওটা কিন্তু ঝামেলা হবে। এই জন্য আমি যেটা পার্টিশন হয়েছে তাকে পিসিতে পুরো সেভ করে নিয়ে যাবো, পরে ওইখান থেকে কল করে করে কাজ পুরো ফিক্স রাখবো। তো আমি কি করছি, তো আমার তো এক্সটেন এর ভিতর কি আছে, এক্সটেন এর ভিতর শুধু ট্রেনিং ডেটা সেটের ইন্ডিপেন্ডেন্ট কলাম গুলো আছে, এই যে, কিন্তু ক্লাসটা তো নাই, তাই না? ওকে, তো ক্লাসটা আমি এখানে ইয়া করে এখানে ক্লাস ক্লাস লেভেলটা অ্যাড করে দিই, ক্লাস লেভেলটা অ্যাড করে দিব। তাইলে কি করছি, এক্সটেন এর সাথে একটা কলাম যুক্ত হবে, এই যে এক্সটেন এর সাথে একটা কলাম যুক্ত হবে ক্লাস নামে, যেটা আসলে ওয়াই ট্রেনে আছে। আর এক্স টেস্টের সাথে একটা কলাম যুক্ত হবে টার্গেট কলাম, যেটা ওয়াই টেস্টে আছে। একটা কলাম অ্যাড করে দিছি ক্লাস, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আর এই কলামটার ভিতরে কি আসবে, ওয়াই ট্রেনটা আসবে। ওকে, এরপরে তাহলে দেখেন এক্সটেন যদি আপনি প্রিন্ট দেন, অ্যাকচুয়ালি আপনার কি আসতেছে দেখেন, পুরো ট্রেন্ডিং সেটটা কিন্তু চলে আসছে, 110টা ডেটা, এই যে, আর তার ক্লাসগুলো। ওকে, তো এখন এই ডেটাটা সেভ করে নিয়ে যাই, পরে আমরা কল করবো। ওকে, তো এটা সেভ 10। ওকে, এই এক্সটেন্ড ডট টু সিএসবি এটা দিলে সেভাবে কোন টাইপে সেভ করতে হবে সেই লোকেশন গুলো দিতে হবে। ওকে, তো এটা সেভ হয়ে গেছে, আমি একটু পরে দেখাচ্ছি কোথায় সেভ হয়েছে। এরপর হচ্ছে এক্স টেস্টের সাথেও ঠিক একইভাবে আমি যদি এক্স টেস্টটা প্রিন্ট এক্স টেস্টটা প্রিন্ট করি, এখন এক্স টেস্টের সাথেও আমি ওর টার্গেট কলামটাকে অ্যাড করে রাখছি। এক্স টেস্টের সাথেও দেখেন ওয়াই টেস্টটা অ্যাড হয়ে গেছে। একটু পরে এটা আবার ডিভাইড করতে হবে, কিন্তু আমি ফিক্সড করার জন্য এই কাজটা করছি, যেন প্রবলেম না হয়। ওকে, তো এটাকেও সেভ করে দিই D6 নামে। এই নামকরণ যে কোনো ভাবেই করা যেত। ওকে, তো এটা সেভ হয়ে গেছে। এই যে D6 টেস্ট D6 নামে দুইটা ডেটা সেট আমার সেভ হয়ে গেছে, কারণ এটা সেভ করার দরকার ছিল, না হলে আমি যতবার রান দিতেন ততবার কিন্তু ওই কিন্তু সাপোলিং করতো, এই জন্য এখন আর সাপোলিং করবে না, যেটা একবার পার্টিশন করে ফেলছে। আচ্ছা, তো এবার আমরা
এই করলাম হচ্ছে ট্রেন টেস্ট স্পিল মেথড। তো ট্রেন টেস্ট স্পিল মেথড দিয়ে আমরা দেখলাম যে কিভাবে দুইটা পার্ট করতে হয় একটা ডেটা সেটকে, ট্রেনিং আর টেস্টিং। তো মেশিনকে যখন ট্রেন করবে ট্রেনিং সেটটা পাঠাবো, আর আমরা যখন এই ট্রেনিং সেটটা পুরো পাঠিয়ে দিব ওকে, তবে ওকে ওয়াই কলামটা আলাদা করে পাঠাইতে হবে, টার্গেট কলামটা সেটা করে দেখাবো। আর এই টেস্ট সেটটা আমরা প্রেডিক্ট করবো। তো টেস্ট সেটটা যখন প্রেডিক্ট করব তখন জাস্ট ওকে ক্লাস কলামটা দেখাবো না, বাকিগুলা দেখাবো। এই কোটার ভিত্তিতে কিভাবে তুমি ডিসাইড করো। ওকে, এটা ছিল হচ্ছে ট্রেন টেস্ট স্কিল মেথড। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমি এখন ক্রস ভ্যালিডেশন যাব। ট্রেন টেস্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, হ্যাঁ বলেন। যে আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনার একটা পেপারে লেখা আছে যে 80% ডাটা আমরা ট্রেনিং এর জন্য আর কি রাখা হয়েছে, 20% আর কি টেস্টিং এর জন্য। তো এইটা আর কি মানে কি জন্য আর কি, যে 20%ই নিতে হবে আচ্ছা, বা এর থেকে না বেশি না না না, না? এটার কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আপনাকে এটা নিতেই হবে। তবে সাধারণত আমরা চেষ্টা করি যখন একটা মেশিন আমরা মানে একটা মডেল প্রপোজ করি, তখন সেটা ধরুন আপনার 80:20 তে ভালো রেজাল্ট করতেছে, একটা পুরো ডেটা সেটের 80% ট্রেনিং 20% টেস্টিং আপনার ভালো কাজ করতেছেন, তা একটা মেশিনকে তো একটা পার্টিশন দিয়ে বোঝা সম্ভব না। তখন আপনি চাইলে আচ্ছা, তাহলে মাল্টিপল। পার্সেন্টটা আর কি কিভাবে আপনার মানে সিলেক্ট করে দেন যে 50-50 হয়তো তো হইতে এখানে পারে? তো শোনেন, এখানে তো আমি একটা পার্টিশন নিচ্ছি, আপনি চাইলে 50:50 নিতে পারবেন, 60:60, 70:30 করা যাবে। সাধারণত মাল্টিপল নিয়ে করা ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আমার ডেটা সেটটাকে দুইটা ভাগ করে নিতে হবে, এই তো? হ্যাঁ, আপনি যদি 50:50 করেন তাহলে দেখেন এই যে এখানে, এই যে জাস্ট এখানে, এই যে এইখানে লিখবেন 0.5, 50% যাবে ট্রেনিং এ, 50% যাবে টেস্টিং এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এটাই। এখানে তো আসলে আমার মাল্টিপল পার্টিশন নিয়ে দেখার সম্ভব না, তাহলে তো শেষ শেষ করতে অনেক সময় লাগবে। যদি তুমি একটা হ্যাঁ পার্টিশন হ্যাঁ নিয়ে হ্যাঁ, থাকো, বুঝতে পারছি বুঝতে ঠিক পারছি। আছে, ওই জন্য দেখবেন যে ওখানে আমি মাল্টিপল পার্টিশন নিয়ে টেস্ট করছি। কিন্তু এটার একটা, এটার আপনি যে প্রশ্নটা করছেন একটা ভালো প্রশ্ন ছিল, এটা ওভারকাম করার একটা উপায় আছে, ক্রস ভ্যালিডেশন দেখাবো। সেখানে এই ধরনের কোনো ব্যাপার থাকবে না। সেখানে যে যেমন আমরা 10 টেস্ট স্প্লিটিং ইউজ করি, সেখানে কিন্তু একটা ফিক্সড হচ্ছে আপনি 70-30 জন্য করছেন, 70-30 জন্য ভালো রেজাল্ট দিচ্ছে, আটটার জন্য দিবে কিনা সেটা তো জানি না। তাহলে কতগুলো টেস্ট করবো? কিন্তু ক্রস ভ্যালিডেশনে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আছে, ওখানে সব চেকিং হয়, দেখাবো কি করে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই ছিল স্যার ট্রেন টেস্ট স্প্লিটিং। তো এবার হচ্ছে আমরা দেখবো ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশন দিয়ে কিভাবে ডেটা সেটকে ডিভাইড করতে হয়। এরপরে আমরা টেন টেস্ট স্প্লিটিং এর উপর ক্লাসিফিকেশন চালায় দেখবো কি হয়, ক্রস ভ্যালিডেশন উপর চালাবো, কোনো সমস্যা নেই। ওকে, ক্রস ভ্যালিডেশনের টোটাল টেকনিক আছে কয়টা আমি আগেই বলছি যে 4টা। লিভ অন আউট, লিভ অন আউট ক্রস ভ্যালিডেশন, আর একটা আছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, ম্যাক্সিমাম পেপারে লেখা থাকে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আর একটা আছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, আর একটা আছে টাইম সিরিজ ক্রস ভ্যালিডেশন। তো প্রত্যেকটা আমি বলতেছি, আগে থিওরিটা দেখি। দেখেন লিভ অন আউট ক্রস ভ্যালিডেশনে কি হয়, দেখেন নামেই তাৎপর্য আছে, লিভ অন আউট। ধরুন আপনার ডেটা সেট, ধরুন আপনার একটা ডেটা সেটে 10টা ডেটা আছে, 10টা ডেটা আছে ধরে নেন। এখন এই লিভ অন আউট কি করে, ও এই 1 নাম্বার, এই 10টা ডেটা আছে তো ও কি করে, প্রথম ডেটাটাকে টেস্ট ধরে, বাকিগুলাকে ট্রেন ধরে। প্রথম যে ডেটাটা সেটাকে ধরে টেস্টিং, ফার্স্ট ইটারেশন, তার ফার্স্ট যে ইটারেশনটা সেখানে সে প্রথম ডেটাটাকে ধরে টেস্ট, পরে সবগুলা ট্রেনিং, মানে এই পরের এই ট্রেনিং গুলা দিয়ে সেই একটা ডেটাকে ক্লাসিফাই করবে। এরপরে সে কি করবে, আর এক স্টেপ আগাবে, সে বলবে এবার 2 নাম্বার ডেটাটাকে আমি টেস্ট ধরবো, বাকি যেগুলা সেগুলা থাকবে ট্রেনিং, বাকিগুলা দিয়ে সে ট্রেন করবে। এবার এরপরে সে তৃতীয় ডেটাটাকে ধরবে টেস্ট, মানে সে প্রত্যেকটা ডেটাকে টেস্ট ধরে ধরে বাকি ডেটাকে ট্রেনিং ধরে সে প্রেডিকশন করবে। কিন্তু চিন্তা করেন প্রসেসটা কত স্লো, যে একটা ডেটা, আপনার ডেটা সেটা ধরেন 10 লাখ ডেটা আছে, তাহলে একটা একটা করে যদি আপনি যদি ধরে যদি এভাবে যদি করেন যে এইটাকে দেখি সবাই কি ক্লাসিফিকেশন করে রেস্ট অফ দ্য ডাটা, এভাবে 10 লাখ পর্যন্ত, তাহলে আপনার কতগুলো ইটারেশন হয় আর কতটা টাইম কমপ্লেক্স যদি চিন্তা করেন একবার। তো এভাবে কইরা সে প্রত্যেকটা ডেটা শেষ করে, লাস্ট পর্যায়ে সে 10 নাম্বার ডেটা, যে 10 নাম্বারটাকে টেস্ট ধরে, এরপর বাকিগুলা থাকে টেন। সে কিন্তু প্রত্যেকটা ডেটা সিঙ্গেল সিঙ্গেল টেস্ট করছে, টেস্ট ধরে, বাকিগুলা থাকবে টেন। এখন এইখানে অ্যাকুরেসিটা কিভাবে ক্যালকুলেশন করে, সে অ্যাকুরেসি ক্যালকুলেশন করে, সে প্রথমে দেখে যে যখন আমি 1 নাম্বার ডেটাটাকে টেস্ট ধরছিলাম, বাকিগুলাকে টেন ধরছিলাম, তখন ওই সময় এইটার অ্যাকুরেসি কত ইটারেশন, সেইটা ক্যালকুলেশন করে রাখে তার কাছে।
এরপরে সে দ্বিতীয় ডেটাটাকে যখন টেস্ট ধরছিলাম, বাকিগুলোকে ট্রেন ধরছিলাম, তখন দেখে যে এই পর্যায়ে দ্বিতীয় ডেটাটা প্রেডিকশন করতে পারলো কি পারলো না, তাহলে তখন অ্যাকুরেসি কত। কিভাবে করে সবকটা ইটারেশনের অ্যাকুরেসি সে লাগে, সে আপনাকে দেয় মিন অ্যাকুরেসি। জাস্ট সবকটা ইটারেশনের অ্যাকুরেসি যোগফল ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইটারেশন। ওকে, তো এই প্রসেসটা মানে খুবই স্লো একটা প্রসেস। মানে একটা একটা ডেটা যদি টেস্ট করতে চলেন, এইটা একটু ইমপ্লিমেন্ট করে দিই আমরা, জাস্ট একটু ভিজুয়ালাইজ করবো সে কিভাবে আসলে অ্যাসাইন করে। আচ্ছা, ক্রস ভ্যালিডেশন। তো আমি ক্রস ভ্যালিডেশন যেহেতু, তো প্রত্যেকটা ডেটা পয়েন্টকে টেস্ট ধরবে, বাকিগুলোকে ট্রেন ধরবে, তো এখানে আমি বড় ডেটা সেটটা লোড দিচ্ছি, আমি ছোট ডেটা সেট নিয়ে দেখাই, তাহলে আপনাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, আপনি বুঝবেন কোথায় কোথায় চেঞ্জ আসছে। অ্যাপ্লাই করার সময় বড়টা করে দেখার সমস্যা, জাস্ট ভিজুয়ালাইজটাকে। ওকে, তো লোড দিলাম। তো এখানে আপনাকে ঠিক একইভাবে এক্স এবং ওয়াই অ্যাসাইন করে দিতে হবে, এক্স এবং ওয়াই অ্যাসাইন করে দিতে হবে যে এক্স কলামে কোনগুলা নিবেন, মানে এক্স কলাম বলতেছি বারবার, মানে এক্স এ কোন ডেটা গুলো নিবেন। আমরা এক্স এ নিব হচ্ছে স্বাধীন, অর্থাৎ মানে যে সিমটমস গুলো সেগুলোকে নিব এক্স এ, আর ওয়াই তে নিব ডিপেন্ডেন্ট মানে টার্গেট থাকে। তো এখানে কিন্তু আপনাকে এক্স টেন ওয়াই টেন সাজাইতে হবে না, এখানে জাস্ট এক্স ওয়াই ওকে চিনাই দিলে হবে। কারণ কারণ কি, সে সে তো নিজেই এই যে পুরো ডেটা সেটে কোনটা টেস্টিং কোনটা ট্রেনিং সে নিজেই ধরে নিতেছে, ওখানে এক্স টেন ওয়াই টেন এক্স টেস্ট ওয়াই টেস্ট চারটা ওকে চিনানোর দরকার নেই, ওটা বুঝবে। ট্রেন টেস্ট দিতে লাগে। তো অ্যাসাইন করলাম, তো দেখেন এক্স এ আমার আসছে আইডি। আমি দুইটা ডেটা সেটের জন্য করছি, তো আমি এক একটা ইনেবল ডিসেবল করা হচ্ছে। ওকে, তো দেখেন এক্স এর ভিতরে আমি জাস্ট নিলাম কোনগুলা এই ডেটা সেটের, আমি ড্রপ করে দিচ্ছি এখান থেকে এক্স থেকে আইডি জেন্ডার পার্সেস, এটা ড্রপ করেছি কারণ আইডি আর জেন্ডারটা রাখতে চাচ্ছি না, কারণ স্ট্রিং তো এই জন্য এখন আবার এনকোডিং করতে হবে, জেন্ডারটা রাখতে চাচ্ছি না। আমি জাস্ট এজ আর স্যালারিটাকে এক্স রাখলাম, আর পার্সেস করবে কি করবে না সেটাকে রাখলাম ওয়াই তে, ঠিক আছে। তো এটা অ্যাসাইন করার পরে এবার আমাদেরকে কি করতে হবে, আমরা যদি লিভ অন আউট ক্রস ভ্যালিডেশন চালাই, তাহলে দেখেন আপনাকে আগে লিভ অন আউটটাকে কল করতে হবে। আপনি যে কোনো অ্যালগরিদম কাজ করেন না কেন, আগে তার লাইব্রেরি থেকে তাকে কল করতে হবে, নাইলে হবে না, কারণ ওর ইনস্ট্রাকশন গুলো লাইব্রেরিতে। তো লিভ অন আউট কল করলাম, এরপরে লিভ অন আউট ক্লাসটা ক্রিয়েট করতে হবে। তো ঠিক এই যে যে নামটা লিভ অন আউট, জাস্ট এটা লিখে একটা ব্র্যাকেট, এটা কিন্তু রিজার্ভ ডট, চেঞ্জ করবেন। তো এরপর হচ্ছে আমার লিভ অন আউট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে ক্রস ভ্যালিডেশনটা, তো এবার আমরা কি স্প্লিটিং করবো। তো আমি একটু দেখতে চাচ্ছি স্প্লিটিং করার পরে কোনটাকে কোথায় অ্যাসাইন করছে, টেস্টিং কোনটাকে নিচ্ছে, ট্রেনিং কোনটাকে নিচ্ছে। এটার জন্য আমি জাস্ট একটু কি করছি, একটু ফল লুপ চালাইছি, যে কারণ এখানে তো আমি দেখতে চাচ্ছি যে কোনটা টেস্টিং নিছে কোনটা ট্রেনিং নিছে, ইটারেশন আছে অনেকগুলো, তো একটা লুপ তো চালাইতে হবে, কারণ প্রত্যেকটা ইটারেশন আমি প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য একটা লুপ ইউজ করছি। এবং লুপটা যখন ইউজ করছি, সে কি করবে, ট্রেনিং আর টেস্টিং ডেটা গুলোকে নিবে, ট্রেনিং এ নিবে ট্রেনিং, টেস্টিং এ নিবে টেস্টিং গুলো, এবং ডট স্প্লিট। স্প্লিট কিভাবে করতে হয়, এলওবি ডট স্প্লিট, এলওবি ডট স্প্লিট দিতে হবে। এরপরে কি, এক্স কলাম স্বাধীন গুলা পাঠাইতে হবে, অর্থাৎ সিম্পটম গুলো পাঠাইতে হবে, আর টার্গেটটা তাকে পাঠাই দিতে হবে। এরপরে হচ্ছে যে দেখেন সে কিভাবে অ্যাসাইন করতেছে, আমি জাস্ট এটাকে ইয়া করে রাখি। দেখ, রান করলাম, নিচের টুকু দেখা, নিচের টুকু কমেন্টস আউট, এগুলো পরে, এগুলো কমেন্টস লাইন করে রাখছি এত সময়। আমি জাস্ট এই যেগুলো কমেন্টস লাইন বানাই এগুলো রান করলাম। খেয়াল করেন সে যখন আউটপুট দিছে সে কি করছে, সে বলছে আমি অবশ্যই টেস্টিং সেটটা এই পাশে লেখা আছে, এটা তো আমি জাস্ট এই পাশে নিই নাই, এই ট্রেনিং আর টেস্টিং লেখা খেয়াল করেন না। প্রথম ইন্ডেক্সটা দেখেন ও কি করছে, ও বলতেছে প্রথমে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 19 পর্যন্ত ডেটাকে নিছি ট্রেনিং হিসেবে, ওই যে বলছি না, আর 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিছি টেস্টিং হিসেবে। মানে দেখেন মূল ডেটা সেটে আসেন, ও কি বলছে, আমি 0টাকে নিলাম টেস্টিং এ, বাকি রেস্ট অফ দ্য ডেটাকে নিলাম ট্রেনিং এ। ও কিন্তু পার্টিশন করছে। এরপরে কি করবে,
ও এক নাম্বার ডেটাটাকে নিবে টেস্টিং এ, যে এক নাম্বারকে টেস্টিং এ নিছে, এবার কি করছে বাকি ডেটা জিরো কে ঢুকাই দিচ্ছে, জিরো সহ বাকি যেগুলো আছে সেগুলোকে নিছে ট্রেন্ডিং হিসেবে, মানে ওর কাছে এইটা ট্রেন্ডিং এইটা টেস্টিং। এখন এখানে 1 2 3 লেখা দেখতেছেন, আসলে ওখানে পুরো প্রিন্ট করে দেখায় না, ওখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে সেন্ড করে। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে সেন্ড করে, সমস্যা নেই, আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো যদি পুরো ডেটাটা দেখতে চান। এভাবে কইটা দেখেন, ওর টোটাল আমার 20টা ডেটা আছে, ও কিন্তু টোটাল এই যে জিরো থেকে কাউন্টিং তো 19 পর্যন্ত কিন্তু গেছে। ঠিক আছে, একটাকে দেখেন একটা একটা করে টেস্টিং এ নিচ্ছে, তাহলে চিন্তা করেন এই প্রসেসটা কতটা স্লো হবে। ওকে, তো এবার দেখেন একটু প্রিন্ট করে দেখতে চাই যে আসলে সেই ডেটাগুলো কি কি। জাস্ট কি করছি, আমার এখানে লুপ চালানোর পরে ট্রেন ইন্ডেক্সের ভিতরে ট্রেনিং আছে, টেস্ট ইন্ডেক্সের ভিতরে টেস্টিং ডেটা সেট গুলো আছে। তো আমরা কি করব, ওই এক্সটেন ওয়াই ট্রেনের মতো একটু করে দেখবো। যদি আমাদের ক্লাসিফিকেশন করার সময় ক্রস ভ্যালিডেশনে এক্সটেন ওয়াই ট্রেন লাগে না, কিন্তু এখানে জাস্ট দেখানোর সাথে আমি একটা বাড়তি রূপ ইউজ করে একটু দেখাইতে যাচ্ছি। তো এখানে কি এসেছে এক্সটেন, তো এক্সটেনে কোনগুলো পাবে, ট্রেনিং ডেটা সেটের সিনটমস, ট্রেনিং ডেটা সেটের কি সিনটমস গুলা, যে এক্স এর ডেটা গুলো ইন্ডিপেন্ডেন্ট যে ফিচার্স গুলা, তাহলে এক্স ডট লগ ট্রেন ইন্ডেক্স, ট্রেনের ভিতর পাবে সেটা। এরপরে ওয়াই ট্রেনটা কোথায় পাবে, ওয়াই ডট ওয়াই এর ভিতরে আছে সেটা, আমি যেহেতু ওয়াই এর ভিতরে আছে টার্গেটটা, তাহলে ওয়াই ডট ট্রেন ইন্ডেক্স, কারণ আমি ট্রেনিং ডেটা সেটের ওয়াই কলামটা চাচ্ছি, তাহলে ওয়াই ডট ট্রেন ইন্ডেক্স, এখানে ভুলেও কিন্তু টেস্ট দেওয়া যাবে না, টেস্টের ওয়াইটা চলে আসবে, এই ওয়াইতে আছে টেস্টের ওয়াইটা চলে আসবে। এখন টেস্টিং এরটা কিভাবে, তাহলে এক্স এক্স টেস্টিং ডেটা সেটে এক্স টেস্ট লাগবে আমার, তাহলে এক্স এর ভিতরে আছে কি আমার পুরো ডেটা সেটের ইন্ডিপেন্ডেন্ট কলামগুলো, ইন্ডিপেন্ডেন্ট যে ফিচার গুলো সেগুলো, তাহলে এক্স ডট লগ টেস্ট ইন্ডেক্স থেকে আসবে। তো এভাবে করে, তো এটা আসলে লুপের খেলা আর কিছু না। এটা করার পরে আমি জাস্ট কনক্যাট করছি যে এক্স ট্রেনের সঙ্গে ওয়াই ট্রেনটা অ্যাড করে দাও, আর এক্স টেস্টের সাথে ওয়াই টেস্টটা অ্যাড করে দাও, কারণ আমার পুরো ট্রেনিং সেটটা দেখতে গেলে আমার ইন্ডিপেন্ডেন্ট এক্স ট্রেনেরও ইন্ডিপেন্ডেন্ট গুলো দেখবো, ডিপেন্ডেন্ট গুলাও দেখবো, এক্স টেস্টেরও ইন্ডিপেন্ডেন্ট গুলো দেখবো, ডিপেন্ডেন্ট গুলাও দেখবো। ওকে, তো দেখেন এবার কিভাবে অ্যাসাইন করছে, এবার পুরো ডেটা সেট ভিজুয়ালাইজ করতে পারবে। দেখেন ও কি করছে, ও ফার্স্টে বলতেছে আমি ট্রেনিং সেট হিসেবে, ওই যে বলছিল না যে 1 2 3 4 5 6 7 8 19 পর্যন্ত ডেটাকে নিচ্ছি আগে ট্রেনিং, জিরোটারে প্রথম ডেটাটা একদম টেস্টিং, এই যে দেখেন 1 থেকে এই যে উপরে লিখে রাখছি ট্রেনিং ডেটা সেট 1 থেকে 19 পর্যন্ত নিচ্ছে ট্রেনিং এ। আর দেখেন লাস্টে টেস্টে কাকে রাখছে, একটাকে, ওই জিরো নাম্বারটাকে, জিরো নাম্বার ইন্ডেক্সটাকে, ওই যে জিরো, এই যে জিরো নাম্বার ইন্ডেক্সের 2100 ওই যে দেখেন মূল ডেটা সেট এই যে ছিল, জিরো নাম্বার ইন্ডেক্সে কে ছিল, এই যে ছিল, একে অ্যাসাইন করছে। এবার এইভাবে করে সে সত্য থাকবে এক একটা করে। ঠিক আছে, এটা এভাবে করে চেক, তাহলে কয়টা ইটারেশন তৈরি হবে, টোটাল ডেটা আছে 20টা ইটারেশন তৈরি হয়েছে কিন্তু এখানে সব এভাবে অ্যাসাইন করে। যেমন দেখেন এই যে এখানে এইখানে যখন ট্রেনিং ডেটা সেট, এই যে এইগুলা ট্রেনিং এ নিছে, এইখানে টেস্টিং এ নিছে কাকে, আমি যদি অনেকগুলা স্কুল করে আসছি, টেস্টিং এসে 13 নাম্বার ইন্ডেক্সটা, এভাবে একটাকে করে চেক করে। ওকে, তো এই ছিল হচ্ছে লিভ অন আউট, এই কাজটা করে। তবে এত কিছু করতে হবে না ক্লাসিফিকেশনে যায়, আমি জাস্ট একটু চেঞ্জটা বোঝানোর জন্য করছি এটা আর কিছু। আচ্ছা, তো তাহলে এটার কি কোনো বেনিফিট কি আসলে কি আছে আদৌ? বেনিফিট, হ্যাঁ বেনিফিট তো অবশ্যই আছে, আমি তো ক্লাসিফিকেশনটা অবশ্যই ক্রস ভ্যালিডেশন দিয়ে করব, কিন্তু আমি বলতেছি যে ওই যে নিচে যে রেজাল্ট গুলো প্রিন্ট দিছি না, যে এই যে কোনটা ট্রেনিং এ গেল কোনটা টেস্টিং এ গেল, হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমার দেখতে হবে না, কারণ এটা তো বাই ডিফল্ট ব্যাকএন্ডে করেই ফেলবে, এটা এটা ব্যাকএন্ডের কাজ, ও নিজেই অ্যাসাইন করে ফেলবে। কিন্তু ওইটা আমি বুঝাইতে চাচ্ছি যে কোনটাকে ট্রেনিং এ নিলে কোনটাকে টেস্টিং এ দেখার ইচ্ছে হইতে পারে, তাই আর কি। যে এখানে থিওরিতে বলছি যেহেতু কথাটা বোঝা গেছে, কথা আমি কি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা একটা করে নিয়ে চেক করতেছে আর কি। এবার হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে কি হয়, ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তো কে এর ভ্যালু আমি ধরেন দিলাম 4 দিছি, তাহলে 4 দিলে টোটাল ফোল্ড হবে কয়টা, 4টা। 4 দিলে 5, 1 2 3 4 5 আছে, এখানে 5টা আছে, 5 দিলাম। 5 দিলে টোটাল ফোল্ড হবে কয়টা, 5টা, তাহলে 5টা, তাহলে 1 2 3 4 5, 5টা ফোল্ড হবে। কে এর ভ্যালু যা দিবেন না, আপনার নাম্বার অফ স্প্লিটিং এর ভ্যালু যা দিবেন ঠিক সেই কয়টা ফোল্ডিং হবে। 5 দিছি, 5টা ফোল্ডিং হবে। প্রত্যেকটা ফোল্ডিং এ কয়টা করে ডেটা পড়বে, ইকুয়াল সংখ্যক ডেটা পড়বে। তাহলে 5 10 ভাগ 5 কত আসে, 2, তাহলে প্রত্যেকটা ফোল্ডে পড়বে 2টা করে। ঠিক আছে, যদি আপনি কে ফোল্ডের ভ্যালু 2 নিতেন তাহলে ফোল্ড হবে কয়টা, 2টা।
প্রতি ফোল্ডে কয়টা বলবে, ইকুয়াল সংখ্যক, পাঁচটা পাঁচটা। যদি কখনো বেজোড় সংখ্যক রেকর্ড থাকে, একটা এদিক বিদিক হয়তো ব্যাস কম হবে, সেখানে কিছু করার নেই। ঠিক একই মেথডে আগের মতোই যাবে, প্রথমটা টেস্ট, তারপর এগুলো ট্রেনিং। এখন অ্যাকুরেসি কিভাবে দিবে, ঠিক আগের মতোই, প্রত্যেকটা ইটারেশনের অ্যাকুরেসি টেস্টে সাম করে তারপরে কি করবে, ওই টোটাল ইটারেশনটা ভাগ দিয়ে দিবে। এবার দেখেন এখানে কিভাবে অ্যাসাইন হচ্ছে। তো একই কাজটাই করব, ঠিক একই আগের যে কোডটুকু ছিল ঠিক একই, জাস্ট চেঞ্জ কোথায় দেখেন, চেঞ্জ হচ্ছে এখানে। আপনি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নিয়ে কাজ করবেন, তাহলে কে ফোল্ড কল করতে হবে, কে ফোল্ড কে ইম্পোর্ট করতে হবে, কে ফোল্ড রিজার্ভ ওয়ার্ড। এরপরে কি করতে হবে, কে ফোল্ডের ভিতরে কে ফোল্ড ক্লাস ক্রিয়েট করতে হবে। এখন দেখেন আমি কিন্তু আগের বার এই যে লিভ অন আউটে দেখছেন, এইখানে কিন্তু আমি কোনো নাম্বার অফ স্প্লিটিং দি নাই যে কয়টা পার্টিশন করবেন, কারণ ও তো বলছে আমি একটারই নিবের বেশি আমি নিবই না। কিন্তু এখানে কিন্তু অ্যাসাইন করা লাগে যে এন ইকুয়াল টু কত, মানে আপনার কে এর ভ্যালু কত হবে, মানে আপনি কয়টা পার্টিশন করতে চান। তো আমার 20টা ডেটা আছে, আমি 4টা ভাগ করি, মানে সমান সমান করে দিই, তাহলে কয়টা হচ্ছে, 5টা, 4টা, সরি 4টা ফোল্ড হবে, একটা ফোল্ডে থাকবে 5টা করে ডেটা। তাহলে দেখেন এখন কে ফোল্ড এন ইকুয়াল টু 4 দিয়ে দিলাম, এন এর ভ্যালুটা দিতে হবে এখানে। আচ্ছা শাফলিং করবে কি করবে না, যদি আপনি ট্রু দেন শাফলিং করবে, আর ফলস দিলে শাফলিং করবে না। ওকে, তো এবার এইখানে যা ছিল আগের বার লিভ অন আউট, যে এলওবি লেখা আছে এলওবি ডট স্প্লিট, এবার আপনি লিখবেন কে ফোল্ড ডট স্প্লিট। এইখানে তো জাস্ট এই যে এইটা যেটা আমি নামে সেট করতেছি এটাকে এই নাম দিয়ে, এরপর এক্স আর ওয়াই টা দিয়ে দিতে হবে। তো এবার এটাকে দেখেন ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য এইটুকু রাইখা দিই। দেখেন ও কি করছে, 4টা, আমি কি বলছিলাম 4টা ফোল্ড করছি, এন স্প্লিটের দিয়েছেন 4, আমার যেটা আছে 5, যেটা আছে 20টা, তাহলে 5টা করে আছে। তাহলে দেখেন এই যে দেখেন এখানে কি করছে, 5টা ডেটা বলছে, 3 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার ইন্ডেক্স, 10 নাম্বার ইন্ডেক্স, 13 নাম্বার ইন্ডেক্স, 18 নাম্বার ইন্ডেক্স নিলাম টেস্টে, টোটাল 5টা ডেটাই নিছে কিন্তু। আর বাকিগুলা কি থাকবে তাহলে ওর কাছে, সব ট্রেনিং থাকবে। এরপরে কিন্তু সে আর একটা ফোল্ড আগাইছে, আর এই যে যেগুলো আগে টেস্ট হয়ে গেছে সেগুলারে কিন্তু এখন পাঠাই দিচ্ছে আবার ট্রেনিং এ। দেখেন এইগুলো সব আসছে এখানে 3, 5, 10, 13, 18, 3, 5, 10, এগুলো তো টেস্ট হয়ে গেছে। এবার নেক্সট পার্টিশনটাও চেক করতেছে, এভাবে করে অ্যাসাইন করছে জাস্ট ইন্ডেক্স নাম্বার। এখানে যদি এবার ডেটা সহ ভিজুয়ালাইজ করেন, ইয়েটা মিলে নেই। ওকে, তো দেখেন এই যে ট্রেনিং ডেটা সেটটা এই যে এই কটা নিছে, আর টেস্টিং এ নিছে 5টা, 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে ওইখানে প্রত্যেকটা ট্রেনিং এ কয়টা করে থাকবে, 15টা করে থাকবে সবসময়। এখানে দেখেন 15টাই আছে। এইভাবে কইরা ও দেখেন টোটাল 4টা ফোল্ডই হয়েছে ওর, 4টা ফোল্ডই আছে এখানে। দেখবেন যে আমি প্রত্যেকটা ফোল্ড প্রিন্ট করছি, আপনার সোর্স কোড যখন দিব তখন এখানে দেখতে পারবেন টোটাল এখানে 4টা ফোল্ডই আছে। এত বড় ডেটা সেট, তাই ওইভাবে দেখতে গেলে সময় লাগে, ভালো এটা দিয়ে। এই দেখেন টোটাল কিন্তু ফোল্ডিং কয়টা, 1, 2, 3, 4, কারণ আপনি এন এর ভ্যালু 4, এর ভ্যালু 4 দিয়ে দিচ্ছেন। ওকে, তো এটা আসলে কে ফোল্ড। এখন হচ্ছে নেক্সটটা, নেক্সটটা স্ট্র্যাটিফাইড কে ফোল্ড। স্ট্র্যাটিফাইড কে ফোল্ড বেসিক্যালি কিন্তু কাজ করে কে ফোল্ডের মতোই, কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে কে সবসময় আপনার মূল ডাটা সেটে যে দুইটা ক্লাস আছে, যে টার্গেট ক্লাস, যে ধরেন 0 আর 1, এইটার যে অনুপাতটা ছিল, সে এই অনুপাতটা ট্রেনিং এবং টেস্টিং এ সবসময় প্রত্যেকটা ফোল্ডে কিন্তু ঠিক রাখার চেষ্টা করে। এখন এইটা ঠিক রাখলে আসলে কি সুবিধা, কি সুবিধা দেখেন, আপনি আপনি ধরেন যে আপনার টোটাল একটা ডেটা সেট 10টা রেকর্ড, তো আপনার 80% ডেটা, 80% টার্গেট, 80% হলো ক্লাস 1 এর, আর 20% হলো ক্লাস 2। আমি কিন্তু পার্টিশন বলতেছি না, আমি বলতেছি যে ধরেন কিডনি ডেটা সেটে কিডনি ডিজিজ আছে এমন পার্সেন্টেজ কত, আর কিডনি নেই এমন পার্সেন্টেজ কত পেশেন্টের। তো ধরেন আপনার 80% ক্লাস 1, 80% পজিটিভ আর 20% নেগেটিভ, ঠিক আছে। তো এখন আপনি যখন এইখানে স্প্লিটিংটা হয়, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড কনভ্যালিডেশন কি করে,
যে আপনি ধরেন এই 100টা ডেটাকে ধরেন আপনি কে এর ভ্যালু দিলেন 4, তাইলে আপনার 4টা ফোল্ড হবে, তাহলে 1 2 3 4, প্রতিটা ফোল্ডে কয়টা করে পড়বে? 25টা করে। তাহলে এই ও প্রত্যেকটা ফোল্ডে কি করবে, যে ওই যে আপনার যে টার্গেট ক্লাসে যে অনুপাতটা ছিল পেশেন্টের, পজিটিভ এবং নেগেটিভ যে পেশেন্ট তাদের অনুপাতটা ঠিক রাখবে, এখানেও কিন্তু সে 8:20 অনুপাতে করবে। তাহলে আপনি 25 রেকর্ড যদি এখানে আসে, তাহলে 25 রেকর্ডে যদি আপনি যদি 80% পজিটিভ আর 20% ক্লাস, মানে 80% ক্লাস 1 এর আর 20% ক্লাস 2 এর যেটা যদি অ্যাসাইন করতে চান, তাহলে আপনার কয়টা করে পারে? নিচেরটা খেয়াল করেন, আমি উপরেরটা আসলে কে ফোল্ডের, নিচেরটা খেয়াল করেন, তাহলে আপনার 20টা করে আসে, 20টা আসে, 20টা 5টা, তাহলে 20টা 5টা। কিন্তু এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় অনুপাতটা সেম থাকতেছে। এখন এই অনুপাতটা সেম থাকলে সুবিধা থাকে, তাইলে কে ফোল্ডটা একবার দেখতে হবে। দেখেন কে ফোল্ড কি করে, কে ফোল্ড কিন্তু এই অনুপাত সমান রাখে না। এই অনুপাতটা সমান না থাকার কারণে কে ফোল্ডে প্রবলেম থাকে। এই উপরের ফিগারটা খেয়াল করেন, আপনি 100 রেকর্ড আছে, আপনি 4টা ফোল্ড করবেন, তাহলে 4টা ফোল্ড করলেন, এখন আপনি প্রত্যেকটা ফোল্ডে 25টা করে পড়তে হবে, তাহলে 25টা করে যদি পড়ে, এখন ধরেন আপনার এইখানে ক্লাস 2 তে পড়ছে 17টা, ক্লাস 1 এ পড়ছে 8টা, তাইলে আপনি দেখেন ক্লাস 2 এ এখানে কিন্তু আপনার এই কি হচ্ছে, যে ক্লাস 2 এর কিন্তু 17টা অলরেডি এখানে চলে যাচ্ছে। আপনার ক্লাস 2 তে টোটাল ইয়া ছিল কত? 20%। তাহলে বাকিগুলা তো এইখানে আসে নেবে, তাহলে বাকিগুলা দেখেন আপনি হিসাব করলে একটা একটা করে পড়তেছে, একটা একটা করে পড়তেছে। এখন আপনি এইখানে দেখেন যে আপনি যখন এই ফোল্ডটাকে যখন আপনি ট্রেনিং হিসেবে ধরবেন, ট্রেনিং হিসেবে ধরতে যাচ্ছেন, তখন আপনার কি প্রবলেম হচ্ছে? ট্রেনিং হিসেবে ধরলে এই ক্লাস 1টা কিন্তু ভালো প্রেডিকশন হবে, কারণ এইখানে 24টা ক্লাস 1 এ, এইখানে 24টা, এইখানে 24টা, কিন্তু ক্লাস 2টা যখন প্রেডিকশন হচ্ছে, তখন কিন্তু দেখেন 17টা ডেটাকে সে প্রেডিক্ট করবে মাত্র ট্রেনিং সেটের 3টা ক্লাস 2 এর ডেটা থেকে ট্রেন করে। তার তো মেশিন ভালো প্রেডিকশন দিবেন। তো এই স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা কি করে? অনুপাতটা সেম রাখার চেষ্টা করে, যে মূল ডেটা সেটে আমার পজিটিভ এবং নেগেটিভ ক্লাসের অনুপাতটা কি ছিল, সেই অনুপাতে ও ডিস্ট্রিবিউটটা করে, যে কারণে কিন্তু এখানে কোনো ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয় না। যে দেখেন এইখানে 8:20 ছিল, ও এইখানেও যখন 25 রেকর্ড অ্যাসাইন করবে, সেখানে 8:20 অ্যাসাইন করে। অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট করে না, কিন্তু কাছাকাছি সে করে। চাইলে দেখেন কোথাও আপনি যখন এটা প্রেডিকশন করবেন, এখানে 5টা ক্লাস 2, অথচ কিন্তু দেখেন এখানে এসে 10 করে আসতেছে, টোটাল 15টা ক্লাস 2 এর ডেটা দিয়ে। তো তার ইন্টেলিজেন্স ভালো হইতেই পারে ক্লাস 2 এর। আর এখানে কিন্তু ক্লাস 2টা ডেফিনেটলি ভালো প্রেডিকশন হবে না, কারণ সে মাত্র এই ফোল্ডটার জন্য ভালো প্রেডিকশন কখনোই হবে না, কারণ সে ক্লাস 2 থেকে 3টা ডেটা থেকে লার্ন করতেছে মাত্র। তাই এই স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ভ্যালিডেশনের মানে বেনিফিটটাই এটা, যে অনুপাতটা সেম রাখে। তো আর বাকি সব কে ফোল্ডের মতোই, এখানে আর কিছু না। তো এটা আমার মনে হয় না এইখানে আর দেখানোর দরকার আছে বা কিছু, কারণ একই যেহেতু কাজ করে। কে ফোল্ডে এইখানে দেখেন, কে ফোল্ডে যদি একটা সিচুয়েশন এমন পাই, 3টা 2টা, 3টা 2টা, এখানে ঠিক ঠিক আছে, কারণ সাপোলিংকের এখানে এরকম কোনো সিচুয়েশন পাই নাই। দেখেন এইখানে একটা পার্টিশন দেখছেন, কে ফোল্ডে কি প্রবলেম হয়েছে, দেখেন ও কিন্তু অনুপাত ঠিক রাখে নাই। দেখেন কে ফোল্ড, কে ফোল্ডে ও অ্যাপ্লিকেশন আছে, টেস্টিং ডেটা সেটে সব পাঠায় দিছে, কি সব কিন্তু পাঠায় দিছে নেগেটিভ ক্লাস গুলাকে, কিন্তু পজিটিভ ক্লাস প্রেডিক্ট করতে পারে কিনা সেটা আপনি বুঝবেন কি হবে। এই প্রবলেম। আবার কখনো কি হয় যে ক্লাস এই ট্রেনিং সেটে ক্লাস 1 এর পাঠাইছে একটা, অথচ এইখানে অ্যাসাইন করে দিছে অধিক, তখন তো ওইটা তো ভালো প্রেডিকশন হবে না। কিন্তু কে ফোল্ডে এই প্রবলেম গুলো থাকে না, ও অনুপাতটা সবসময় সেম রাখে বা কাছাকাছি রাখার চেষ্টা করে। এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় কখনো আপনি মিসম্যাচ পাবেন না। এখানে সবসময় দেখেন ট্রেনিং সেটে এখানে দেখেন 1 আছে 1 2 3 4টা, কিন্তু অবশ্যই দেখবেন আপনি টেস্টিং সেটে কম রাখবেন, তখন টেস্টিং সেটে বেশি রাখবেন না, দেখেন কম রাখছে কিন্তু। দেখেন জিরো নেগেটিভ প্লাস কিন্তু অবশ্যই ট্রেনিং সেটে সে বেশি রাখবে, কারণ মেশিনকে বেশি লার্ন করাইতে হচ্ছে, কিন্তু কখনোই টেস্টিং সেটে বেশি রেখা ট্রেনিং সেটে ওই ক্লাসটা কম রাখবে, এটা হবে না ওর এখানে। ওকে, তো ক্লাসিফিকেশন করবো, তো ক্লাসিফিকেশন যদি করবো, ক্লাসিফিকেশন সুপারভাইজ লার্নিং, তো ক্লাসিফিকেশন আমাদের সবসময় ট্রেনিং ডেটা সেট পাঠাইতে হয়, কারণ ওকে আগে ট্রেন করাইতে হবে, দেন ও প্রেডিকশন করবে। ক্লাস্টারিং এর সময় ক্লাস সুপারভাইজ লার্নিং করবেন, তো আপনি আমি 5টা স্টেপ লিখে রাখছি, এই 5টা স্টেপ একটু মনে রাখবেন। যে
পাঁচটা স্টেপ আমি কি বলেছি যে ক্লাসিফিকেশন করতে গেলে পাঁচটা স্টেপ মনে রাখেন, কোড ইজি হয়ে যাবে। প্রথমে কি করতে হবে, ক্লাসিফায়ার ইম্পোর্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ক্লাসিফায়ারটাকে ক্রিয়েট করতে হবে। তারপরে কি করব, 3 নাম্বার স্টেপে ফিট করব ক্লাসিফায়ার। ফিট করবো মানে এই স্টেপে ট্রেন করবো আর কি। ট্রেনিং ডেটা সেট পাঠিয়ে দিব। এরপরে কি করবো, ট্রেনিং ডেটা সেট পাঠাইছি, ট্রেন হয়ে গেছে, এরপরে কি প্রেডিক্ট করবো আমরা। এরপরে কি স্কোর ক্যালকুলেশন করবো, জাস্ট এই পাঁচটা স্টেপ, আর কিছু না। ক্লাসিফায়ার ইম্পোর্ট করব, এরপরে ক্লাসিফায়ার ক্লাসটা ক্রিয়েট করব, এরপরে ক্লাসিফায়ার যেহেতু ক্রিয়েট করলাম, ক্লাসিফায়ারটাকে ট্রেন করাইতে হবে, তাই এখানে স্টেপ 3 তে বলতে ফিট, এই স্টেপ 3 তে এসে ট্রেন হবে। এরপরে আমরা প্রেডিক্ট করবো, প্রেডিক্ট করার সময় টেস্টিং ডেটা সেটটা পাঠাবো। ওকে। তো এখানে আমি স্টেপ 1 আর স্টেপ 2 এর জন্য দেখেন কিছু বিষয় লিখে রাখছি, যে স্টেপ 1 আপনি যখন ইম্পোর্ট করবেন, দেখেন আমি এখানে 10টা ক্লাসিফায়ার আপনাদের দেখাইছি। এই 10টা ক্লাসিফায়ারের লাইব্রেরি লেখা আছে, এটা দেখে নিবেন, বা ভুলে গেলেন এর থেকেও দেখে নিতে পারেন। আর স্টেপ 2 তে কি, ক্লাসিফায়ার যখন ক্রিয়েট করবেন তখন কি করতে পারেন, এই যে 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 নামটা থাকে সেটা লিখে জাস্ট ব্র্যাকেট, যে নামটা থাকে সেটা লিখে জাস্ট ব্র্যাকেট, আর কিছু না। এখানে লিস্ট করে দিচ্ছি মনে রাখার সুবিধাতে। তো আসেন এবার ক্লাসিফিকেশনটা করি। ট্রেনিং এবং টেস্টিং, স্পিল্টিং এর এটার উপরে টেস্ট স্পিল যেটা করছে, ক্রস ভ্যালিডেশনে গেলে কিন্তু ডিফারেন্ট আবার। তো এখানে ছিলাম আমরা, তো ডেটা সেটটাকে আমরা আবার সেভ করছিলাম, তো এটাকে রিড, এখান থেকে আমরা আবার রিড করে নিই। ট্রেনিং আর টেস্টিং আমরা একটু আগে করছিলাম, দুটা পার্টিশন, জাস্ট রিড করলাম। আমার ট্রেনিং আছে 110টা রো, টেস্টিং আছে 48টা রো, 48টা ডেটা। ওকে। এবার হচ্ছে আমাকে এক্স ট্রেন ওয়াই ট্রেন চিনাইতে হবে। কারণ কি বলছি, যখন ট্রেন করব তখন মেশিনকে ট্রেনিং ডেটা সেটের ইন্ডিপেন্ডেন্ট গুলা এবং ট্রেনিং ডেটা সেটের ডিপেন্ডেন্টটাও, ওয়াইটাও পাঠাইতে হবে। আর টেস্টিং ডেটা সেটে শুধু পাঠাবো ইন্ডিপেন্ডেন্ট গুলাকে। তো ইন্ডিপেন্ডেন্ট গুলাকে টেস্টিং ডেটা সেটের এক্স টেস্টের ভিতরে রেখে দিলাম, আর ওয়াই টেস্টের ভিতরে টার্গেটটাকে রেখে দিলাম। ওকে। এখন দেখেন ক্লাসিফিকেশন স্টেপ 1 কি বলছিলাম, ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করতে হবে। তো ধরেন আমি র্যান্ডম ফরেস্ট দিয়ে ক্লাসিফিকেশন করবো, তাই যে ইম্পোর্ট করলাম র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। স্টেপ 2 তে কি বলছিলাম, ক্লাসিফায়ার ক্লাসটাকে ক্রিয়েট করবো, তো এই যে র্যান্ডম ফরেস্ট লিখে জাস্ট ব্র্যাকেট। এরপরে কি বলছিলাম, 3 নাম্বার স্টেপে ফিট করতে হবে, ট্রেন করতে হবে। তাহলে ট্রেনিং করবো কি দিয়ে, মূল পার্ট। এবার ট্রেনিং ডেটা সেটে কয়টা পার্ট পাঠাবো, এক্সটেন্ড মানে ইন্ডিপেন্ডেন্ট এবং ওয়াই ট্রেন ডিপেন্ডেন্ট পাঠাইতে হবে টার্গেট। তাহলে মানে এক্সটেন্ড থেকে পড়বে এই সিমটমস হলে ওয়াই ট্রেনের, আচ্ছা এইটা হয়, পড়বে সে। এরপরে কি, প্রেডিক্ট করার জন্য তাকে কি পাঠাবো, টেস্টিং ডেটা সেটটা পাঠাবো। টেস্টিংটা শুধু এক্স টেস্টটা পাঠাবো, ওয়াই টেস্ট ওকে কিন্তু ওয়াই তে তো আছে ওর অ্যাকচুয়াল ভ্যালু কি সেটা কিন্তু দেখতে দেবো না, জাস্ট এক্স টেস্ট পাঠাইলাম, এক্স টেস্টটা, আর কিছু না। তো প্রেডিক্ট করার পরে কি করব, আমরা স্কোরটা ক্যালকুলেশন করব। তো স্কোর ক্যালকুলেশনের জন্য আমাদের একটা এটা কল করতে হবে ম্যাট্রিক্স। তো এটা করার পরে অ্যাকুরেসি আন্ডারস্কোর স্কোর এটা লিখতে হবে, এটা রিজার্ভ ওয়ার্ড। তো যখন আমরা অ্যাকুরেসিটা ক্যালকুলেশন করবো, কি কি পাস করবো এখানে প্যারামিটার, আপনার প্রেডিকশনের রেজাল্টটা কোথায় আসে জমা হয়েছে, ওয়াই প্রেডিক্ট, তাহলে ওয়াই প্রেডিক্টটাকে পাঠাইতে হবে। আর আপনার টেস্টিং ডেটা সেটের মূল স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ফিচার, ইন্ডিপেন্ডেন্ট ইয়াগুলো কোথায় ছিল, ইন্ডিপেন্ডেন্ট যে মানে টার্গেট যে কলামটা সেটা কোথায় ছিল, ওয়াই টেস্টের ভিতরে ছিল। তাহলে ওয়াই টেস্টটা দিয়ে দিলাম, ওটা ছিল অ্যান্সার শিট, মূল অ্যাকচুয়াল ভ্যালু। আর প্রেডিক্ট করতে সেটা জমা হয়েছে এটার ভিতরে, এই দুইটাকে পাঠালাম, এখন ওই দুইটাকে মিলাবে। ঠিক আছে, তো এটাকে একটু কমেন্ট। আমার কিন্তু বারবার এই কলাম কলাম বলতে গিয়ে একটু উল্টো পাল্টা হয়ে যায়, একটু সাজায় নিয়ে নিই বিষয়গুলো। ওকে, দেখেন রান করলাম, কি আসছে। আচ্ছা, আমি তো রেজাল্টই প্রিন্ট দিই, তো দেখাবে কি? এই পর্যন্ত কমেন্টস লাইন করে দিই। আমি কমেন্টস লাইন করে দিচ্ছি এগুলোকে একটা কারণে, কারণে একেবারে 10টারে একবারে রান করবো, এই জন্য আমি একটাকে দেখাই নিচ্ছি। এইটা ভালো করে বুঝলে বাকি বাকি 9টা বোঝা লাগবে না, একই কাজ প্রত্যেকটা জায়গায়। এটা, আচ্ছা, এটা যদি এখানে যায়, কমেন্ট লাইন হচ্ছে কোনটা, এখানে একটা ইরর পাইছে কোথায়? কে, সমস্যা নেই।
এখান থেকে বাদ দিয়ে দেখেন কি আছে, র্যান্ডম ফরেস্টের অ্যাকুরেসি 100%, মানে সে কারেক্টলি প্রেডিকশন করতে পারছে। দেখতে চান কিভাবে কারেক্ট প্রেডিকশন করছে? দেখেন এক্স টেস্ট, আমি আমার টেস্টিং ডেটা সেটে দেখেন, আমার টেস্টিং ডেটা সেটে সবই ছিল তাই না? তাহলে টেস্ট 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 সেট টেস্ট নামে সেভ করছি তাই না? হ্যাঁ টেস্ট নামে সেভ করছি। টেস্টের ভিতরে আমি যেটা প্রেডিক্ট করছি ওই কলামটাকে অ্যাড করে দিই, আমি লিখে দিই প্রেডিক্ট কলাম অ্যাড করে দেন। এই প্রেডিক্ট কলামে আপনি দেবেন কাকে? এইখানে যা প্রেডিক্ট করছেন, আমরা একটু ভিজুয়ালাইজ করবো কি হয়েছে এটার অবস্থা। যাক এটার এবার হয়ে গেছে, এটার এবার টেস্ট নিচে লিখে দিই। দেখেন দেখেন সে প্রত্যেকটা দেখেন, আপনার অ্যাকচুয়াল ক্লাস ছিল 0, প্রেডিক্ট করছে 0, অ্যাকচুয়াল ক্লাস ছিল 1, প্রেডিক্ট করছে 1, অ্যাকচুয়াল ক্লাস ছিল 0, মানে প্রত্যেকটা ঠিক পাইছে বললেই তো 100 দিতে, নাইলে তো দিত না। ঠিক আছে, এইভাবে করে কিন্তু দেখা যায়। এখানে কারো কোনো প্রশ্ন আছে? বাকি 10টা ইমপ্লিমেন্টেশন দেখাবো না, জাস্ট রান করে দিই। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কারণ এইটা বুঝতে পারলে বাকি 10টা বাকি 9টা দেখার দরকার নেই, একই কাজ। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? আরেকটা দেখেন, আমাদের আরেকটা দেখেন, এটাকে কমেন্ট লাইন করে আরেকটা। আচ্ছা আরেকটা দেখো তাইলে, একটা কাজ করি। ওকে, তাহলে দেখেন যে র্যান্ডম ফরেস্ট নিচ্ছি, এখান থেকে আরেকটা নিয়ে আসি, আরেকটা ক্লাসিফায়ার, ঠিক আছে? ধরেন অ্যাডাবুস্ট দিয়ে প্রেডিকশন করবো। অ্যাডাবুস্ট কিন্তু একটা ক্লাসিফায়ার, আপনারা দেখছেন কিন্তু স্লাইডে কিন্তু আমি কতগুলো নাম লিখছি না এখানে, এগুলো কিন্তু সব ক্লাসিফায়ার, এগুলো সব সুপারভাইজড মেশিন লার্নিং এর ক্ষেত্রে কাজ করে, মানে আপনাকে আগে ট্রেন করাইতে হবে। ঠিক আছে, এখানে আমি নাম লিখে দিচ্ছি, এর বাইরে আরো আছে, খুঁজবেন, আমি 10টা আপনাদের সুবিধাতে লিস্ট করে দিচ্ছি। তো অ্যাডাবুস্ট নিয়ে কাজ করব। তো অ্যাডাবুস্ট, তো দেখেন ঠিক একই কাজ করছি, দেখেন কোনো নতুন কোড নাই। কি বলছি? ফার্স্ট স্টেপ কি? একটা ক্লাসিফায়ার নিয়ে কাজ করতে গেলে আগে আপনি ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করেন। এই যে ক্লাসিফায়ার ইম্পোর্ট করছি, এরপরে কি বলছি? ক্লাসিফায়ার ক্লাসটা ক্রিয়েট করতে হবে। এই যে ক্লাসিফায়ার ক্লাসটা ক্রিয়েট করলাম, কি জাস্ট এই যে নামটার একটা ব্র্যাকেট, আর কিছু না। এরপরে কি? এই যে ক্লাসিফায়ারটাকে ক্রিয়েট করলাম, এই যে অ্যাডা নামে, এই এইটার ভিতরে কি করবো? এটা এখন ট্রেন করতে হবে। ট্রেন করবো কি দিয়ে? এক্স ট্রেন আর ওয়াই ট্রেন পাঠিয়ে দিব। এই যে দেখেন ট্রেনিং সেটের দুইটা পার্টি তাকে দিয়ে দিছি, প্রশ্ন আর অ্যান্সার, মানে অবজেক্টিভ গাইডের মতো, উপরে প্রশ্ন নিচে অ্যান্সার। আর এটা থেকে সে ট্রেন করলো, এরপরে কি? প্রেডিক্ট করবে। তাহলে প্রেডিক্ট করবে জাস্ট এই যে এটাকে আবার লিখতে হবে অ্যাডা ডট প্রেডিক্ট। প্রেডিক্ট করার সময় কি করতে হবে? আনসিনটা পাঠাবে, কোশ্চেনটা পাঠাইতে হবে। তো টেস্টিং ডেটা সেটা শুধু এক্স টেস্টটা পাঠাবো, ওয়াই টেস্টটা কিন্তু আমাদের কাছে থাকবে, ওটাকে দেখানোই যাবে না। ওকে, দেখেন ঠিক একই কাজ, প্রত্যেকটা ক্লাসিফায়ার একই কাজ, কোনো চেঞ্জ নাই। একটা শিখলে, এই জন্যই বলছি, ওই জন্য আমি 4টা তৈরি করে দিছি ওখানে নিচে একটা অ্যারো দিয়ে, যাতে আমার ডিটেলস আর কোনটা না যাইতে হয়। দেখেন এবার একই প্রেডিক্ট করে দেখি এর অ্যাকুরেসি কত। এর অ্যাকুরেসি 97.90%, মানে কিছু মিস ক্লাসিফাই করছে। হ্যাঁ, তো এটাকেও যদি দেখতে চান, দেখেন টেস্টের সাথে আরেকটা কলাম অ্যাড করে দিই, টেস্টের সাথে প্রেডিক্ট। এবার কে প্রেডিক্ট করছে? এবার প্রেডিক্ট করছে, দুইটা প্রেডিক্ট আবার মিলে যাবে, তাহলে অ্যাডাবুস্ট, তাহলে অ্যাডাবুস্ট নামে একটা কলাম তৈরি করেন, অ্যাডাবুস্ট প্রেডিক্ট করছে। এটার ভিতরে কি দেবো? কাকে অ্যাড করে দিব? একে অ্যাড করে দিব। এবার টেস্ট প্রিন্ট করে দেখেন অ্যাকচুয়াল ক্লাস ছিল 0, অ্যাডাবুস্ট প্রেডিক্ট করছে 0, এটা ঠিক হয়েছে। এটা 1 প্রেডিক্ট, এটা 1 ছিল অ্যাকচুয়াল ক্লাস, 1 প্রেডিক্ট করছে, কিন্তু মিস ক্লাস হয়েছে কোথায়? দেখেন পাবেন তো অনেক দূরে দূরে এক একটা, এই জন্য এখানে একটা আমি জানি যে একটা ইনকারেক্টলি হয়েছে, সেটা এত খুঁজে বের করা খুবই টাফ। এটা যখন আপনি কনফিউশন ম্যাট্রিক্স দেখাবো তখন সেটা দেখতে পারবেন। এই যে দেখেন অ্যাকচুয়াল ক্লাস ছিল 0, ও প্রেডিক্ট করছে 1, এ ছিল নেগেটিভ, এর কিডনি ডিজিজ নাই, এ বলছে কিডনি ডিজিজ আছে। ঠিক আছে, এটা মিলাইলে তা এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এই স্কোর ওই ক্যালকুলেশন করে এটা। এটা কখনো আর কি আপনার ডিফেন্সে দেখতে চাইতে পারে। ওকে, তো এবার দেখেন আমি পুরো কোডটাকে নিয়ে আসি, যা 10টা ক্লাসিফায়ার এখানে অ্যাসাইন করা আছে, পুরো সুন্দর একটা লিস্ট বের হয়ে যাবে। এবার কিছু না, সব দেখেন একই কাজ, একই কাজ, সব একই কাজ। কমেন্টস লাইন লিখে আছে, যখন সোর্স কোড শেয়ার করবো দেখতে পারবেন, টেনশনের কিছু নাই এখানে। জাস্ট দেখেন অ্যাডা বুস্ট এই যে ক্রিয়েট করছি, তারপরে এই যে এক্সি বুস্ট, যতগুলো আমি যতগুলো অ্যালগরিদমের নাম এখানে লিখছি, আমি কিন্তু
প্রত্যেকটা দিছি, প্রত্যেকটা দিছি, শুধু লিনিয়ার রিগ্রেশন দিই না। লিনিয়ার রিগ্রেশন কেন দিই না সেটা লাস্টে বলবো না। এই প্রত্যেকটা এখানে আমি ইমপ্লিমেন্ট সবকটা দেখেন, সবকটা একই কাজ। তো এবার দেখেন প্রত্যেকটা যদি আমরা নিচে কি করছি, রেজাল্টটাকে প্রেডিক্ট করছি, রেজাল্টটা প্রিন্ট করছি জাস্ট, ঠিক আছে সবকটা। তো রেজাল্ট প্রিন্ট এগুলো সি প্রোগ্রামিং কাজ, প্রিন্ট আর ওই ভ্যারিয়েবল নাম যে ওইটা দিয়ে দিতে হবে। ও আচ্ছা, এইটা আচ্ছা পারবো। ওকে, দেখেন সবকটা ক্লাসিফায়ার অ্যাকুরেসি চলে আসছে। কি বলতেছে, র্যান্ডম ফরেস্ট অ্যাকুরেসি আছে 100%। লিনিয়ার রিগ্রেশনটা এখানে কাজ করা যাবে না? আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন কেন কাজ করে নাই? বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন কাজ করে y = mx + c। আমরা জানি y = mx + c একটা সরল রেখা, এটা কিন্তু কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে কাজ করে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, লিনিয়ার রিগ্রেশনটা এখানে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন কাজ করবে না কেন? কারণ দেখেন লিনিয়ার রিগ্রেশনে কিন্তু আপনার কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করা হয়। মানে আপনি লিনিয়ার রিগ্রেশন এটা y = mx + c, y = mx + c আপনি যদি দেখেন যে এটা কেমন সরল লেখা, y = mx + c, দেখেন এটার অ্যাকচুয়ালি প্রেডিকশনটা কিভাবে হয়, কেন করে না এটা, এটা আপনি কেমনে গ্রুপ করেন? এটা সাধারণত কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে এটা ভালো। কন্টিনিউয়াস ডেটা, যে ধরেন যে আপনি আপনার এজ এত, স্যালারি এত, কারণ আপনার আপ ডাউন করবে, আপ ডাউন করবে, এখানে ওইভাবে এইটা দিয়ে ওই ক্লাসিফিকেশন টাইপটা চালানো যায়। এজ এত হইলে তার স্যালারি বাড়তে পারে কমতে পারে, এজ এত হইলে এততে গেছে, এজ এত হইলে অততে গেছে, এজ এত হইলে অততে গেছে। কোনো কিন্তু এখানে কিন্তু মানে আপনি ওইভাবে কিন্তু কোনো গ্রুপ করতে পারেন না এটা। জি জি জি, আমি ট্রাই করছিলাম, এটা হয় না। এটা পারবেন না, এটা অ্যাকচুয়ালি এই জন্যই মানে এটা ম্যাথমেটিক্যাল। এটা এটা যখন ডেটা প্রেডিকশন করে এটা অলওয়েজ y = mx + c এই আকারে সরল রেখা ব্যাক এন্ডে করে ডেটা পয়েন্ট করে। ওকে, তো তারপরে কোনো টেকনিক থাকতে পারে, খোঁজ করবেন। এরপরে দেখেন, তো এটা গেল হচ্ছে আমার এটা না কারণে। আচ্ছা, তো এই হচ্ছিল আমার গেল ট্রেন টেস্ট স্পিল মেথড নিয়ে কিভাবে ক্লাসিফিকেশন করতে হয়। এটা সিঙ্গেল ক্লাসিফায়ার নিয়ে কাজ করছে। ওকে, এখন আসেন ভোটিং ক্লাসিফায়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়। আসলে ভোটিং এনসেম্বল ক্লাসিফিকেশনটা কি, এনসেম্বল ক্লাসিফিকেশন কি? আমি এতক্ষণ একটা সিঙ্গেল ক্লাসিফায়ার থেকে ডিসিশন নিচ্ছিলাম, কিন্তু আমি যদি এনসেম্বল করি, এনসেম্বল করলে কি হয়, মাল্টিপল ক্লাসিফায়ার নিয়ে কাজ করে। যেমন ধরুন এই একটা ট্রেন্ডিং সেট, আর এইখানে C1 C2 এক একটা ক্লাসিফায়ার। ধরেন এখানে আপনি যত খুশি ক্লাসিফায়ার দেন, 10টা নিয়ে 50টা অ্যাসাইন করে দেন, সমস্যা নেই একবারে। ও কি করে, এই ট্রেন্ডিং সেট দিয়ে প্রত্যেকটা ক্লাসিফায়ারকে ট্রেন করে। ট্রেন করার পরে এক একটা তো এক একটা মানে করে যে এক একভাবে লার্ন করে, এক একভাবে তার নলেজ গেইন হয়। এরপরে কি হয়, তার কাছে একটা আনসিন ডেটা পাঠানো হয়, বলে তুমি তো ঠিক আছে পড়লে, তুমি তো শিখলে, এবার বলো তো এটা কি হবে। তখন ও একটা প্রেডিকশন রেজাল্ট দেয়। এরপরে বলে ঠিক আছে এই ডেটা সেটটা C2 কে দিলাম, তুমি তো পড়লে, দেখো এবার তুমি এটাকে কেমন প্রেডিক্ট করতে পারো তোমার জ্ঞান দিয়ে, সে একটা প্রেডিকশন করে। এরপরে সবগুলো করার পরে এই সবগুলো আউটকামকে ইন্টিগ্রেট করা হয়। ইন্টিগ্রেট করলে কি হয়, যে একটা আছে হার্ড ভোটিং, একটা আছে সফট ভোটিং। হার্ড ভোটিং কি, সে ফাইনাল রেজাল্টটা কিভাবে দেয়। আপনি যে হার্ড ভোটিং ইউজ করেন, সে কি করবে, ধরেন যে এখানে 4টা ক্লাসিফায়ার আছে, কারণ 3টা ক্লাসিফায়ারই বলছে 1, তাইলে আপনাকে সে রিটার্ন করবে 1, ম্যাক্সিমামটা রিটার্ন করবে, সব থেকে বেশি যে ভোট পাইছে, এটা হচ্ছে হার্ড ভোটিং। আর আপনি যদি এই ইউজ করেন যে সফট ভোটিং, সফট ভোটিং এ কি হবে, সে প্রবাবিলিটি নিয়ে কাজ করবে। সে দেখবে যে C1 ক্লাসিফায়ার যে আনসিন ডেটাটা প্রেডিক্ট করছে, সেখানে ইয়েস হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি কত, নো হওয়ার প্রবাবিলিটি কত। P2 ও ঠিক একইভাবে ক্যালকুলেশন করবে। এবার ইয়েস এর প্রবাবিলিটি গুলা মিন করবে, নো এর প্রবাবিলিটি গুলা মিন করবে, মিন করে যেটার রেজাল্ট বেশি আছে আপনাকে সে সেইটা রিটার্ন করবে। ঠিক আছে, এই হচ্ছে এই অ্যানসেম্বল ভোটিং এর কাজ। এখন আমি একটা অ্যানসেম্বল ভোটিং ক্লাসিফায়ার ইমপ্লিমেন্ট করে দেখাবো। ওকে, কিন্তু আগের মতো কিন্তু সেই একই ক্লাসিফায়ার ইউজ হবে। দেখেন এটা জাস্ট একটা ম্যাথোডোলজি, কিন্তু ক্লাসিফায়ার কিন্তু সে আগের মতোই থাকবে, এইগুলাই ব্যবহার করতে হবে। কারণ আমি বলছি মাল্টিপল ক্লাসিফায়ারকে ইন্টিগ্রেট করবো, আর কিছু না, এইগুলাই থাকবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন টেকনিক একটু ভিন্ন হবে। ওকে, তো দেখেন অ্যানসেম্বল আমি কি বলে আসছি এখানে একটা কথা যে আচ্ছা পিকচার, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি আগে খেয়াল করেন তো, ভোটিং ক্লাসিফায়ার ইউজ করবেন, তাহলে অবশ্যই আগে ভোটিং ক্লাসিফায়ারকে আপনার কল করতে হবে লাইব্রেরি থেকে। এই যে কল করলাম তাকে। এরপরে কথা হচ্ছে যে আমরা এখানে ফিগারে দেখছি
ফিগারে কি দেখছি যে এখানে কিন্তু C1 C2 এগুলো কিন্তু সব বেস ক্লাসিফায়ার। কতগুলো ক্লাসিফায়ার একসাথে ইন্টিগ্রেট করতে চান, কতগুলো এক্সামিনারকে আনতে চান, মানে কতগুলা মানে স্টুডেন্টকে আনতে চান যারা প্রেডিক্ট করবে। তো আমি ধরেন যে কয়টা নিব, 5টা ক্লাসিফায়ার আনতে চাই, তো 5টা আপনাকে এখানে আগের মতো সে ক্রিয়েট করতে হবে। তো আমি ওখানে 10টা 9টা 10টা দিছিলাম, আমি 10টাকে আবার ইম্পোর্ট করছি যে এদেরকেই আনসিম্বল করব। র্যান্ডম ফরেস্টকে আবার কল ইম্পোর্ট করছি সব ওইগুলা, ওই যে ওই লিস্ট থেকে দেখে দেখে ওইখানে আমি দেখবেন লাইব্রেরি ফাংশন নামগুলো লিখছি। এই এই যে যে ক্লাসিফায়ার গুলো, এই যে যেগুলো ওর প্রতি ইন্টিগ্রেট করতেছেন, এগুলোকে বলা হয় বেস ক্লাসিফায়ার। বেস ক্লাসিফায়ার এই অ্যানসেম্বল টেকনিকে। এরপর আসলে আপনার কি, যেহেতু এই ক্লাসিফায়ার গুলো নিছেন, এগুলো ক্লাসগুলোকে ক্রিয়েট করতে হবে, অবশ্যই ক্লাস ক্রিয়েট না করলে তো হবে না। তো ক্লাস ক্রিয়েট করছি, এই যে জাস্ট এই নামটার ব্র্যাকেটটা দিয়ে এরপরে কথা হলো যে এদেরকে ইন্টিগ্রেট করতে হবে। এটা তো এখন সিঙ্গেল সিঙ্গেল আছে, দেখেন সিঙ্গেল সিঙ্গেল আছে, সিঙ্গেল সিঙ্গেল আছে, এদেরকে ইন্টিগ্রেট করতে হবে না? ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করবো কোথায়? ভোটিং ক্লাস এবার ইম্পোর্ট করছিলাম। তাহলে এই যে ভোটিং ক্লাসগুলোর এস্টিমেটের ভিতর সাইডে দেন, আমি প্রত্যেকটা ক্লাসিফায়ারকে একটা নামে সেভ করে আসছি, BRF বি ইত্যাদি ইত্যাদি নামে সেভ করছি। এখানে আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই নামটা আপনার পছন্দ অনুযায়ী হতে পারে। তো এই দেখেন এস্টিমেটারের ভিতরে সবগুলোর নাম দিয়ে দিচ্ছি, দেখেন মানে এইটা দেওয়া মানে কি র্যান্ডম ফরেস্ট চলে আসছে, এইটা দেওয়া মানে কি অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার চলে আসছে, এক্সি BXG দেওয়া মানে কি এই এক্সিবুস্ট ক্লাসিফায়ার চলে আসছে। ওকে, এরপরে খেয়াল করেন যে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এইখানে লাস্টে প্রেডিকশন করার পরে ভোটিং কি হার্ড ভোটিং ইউজ করবেন নাকি সফট ভোটিং ইউজ করবেন। তো ওকে সেটা বলে দিতে হবে। আমি বললাম যে হার্ড ভোটিং ইউজ করো, আমি হার্ড ভোটিং বলে দিই। সফট ভোটিংও দিতে পারে, যেমন নিচে লিখেছি ইউ ক্যান ইউজ অলসো সফট ভোটিং। তো হার্ড ভোটিং দিয়ে করলেন বা সফট ভোটিং দিয়ে করলেন। এবার একটা ওয়েট দিতে পারেন, ওয়েট দিতে পারেন যে ক্লাসিফায়ারকে একটা ওয়েট অ্যাসাইন করে দিতে পারেন যে কোনো ক্লাসিফায়ার ভালো প্রেডিকশন করতেছে না, তো এটা একটা ওয়েট আমি দিয়ে দিলাম। ওয়েট অ্যাড হলে ওয়েট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দিলে দিতে পারেন। যদি কোনো সময় ক্লাসিফিকেশন রেজাল্ট খারাপ আসে তখন একটা ক্লাসিফায়ারকে ওয়েট অ্যাসাইন করে দিতে পারেন। 9টা ক্লাসিফায়ার তো 9টা ওয়েট দিচ্ছি কিন্তু খেয়াল করেন, যেহেতু 9টা বেস ক্লাসিফায়ার এখানে 9টা নিচে, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই 1 2 3 4 5 6 7 8 9টা। ওকে, এবার দেখেন আমি একটু জাস্ট এটা রান করে দেখি অ্যাকচুয়ালি এটার ভিতরে কি আসছে বেসিক্যালি। আপনি ভিসিটাকে একটু প্রিন্ট করেন, দেখেন ভিসির ভিতরে কেসে। ভিসির ভিতরে আমি বলছি না যে আমি ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে সবকটা ক্লাসিফায়ারে পাঠাইছি, দেখেন ভিসির ভিতরে কিন্তু সবকটা ক্লাসিফায়ার চলে আসছে। এখন এই ভিসি দিয়ে প্রেডিক্ট করাবো, প্রত্যেকটা ক্লাসিফায়ার যাবে, ট্রেন হবে, এক্সটেন্ড দিয়ে ট্রেন হবে, এরপরে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রেডিক্ট করা শুরু করবো। ওর ভিতরে লিস্ট আকারে সব দিয়ে দেওয়া হয়ে গেছে আমার, দেখেন সবকটা চলে আসছে ওইখানে, আর ওয়েটটাও চলে আসছে। ওকে ক্রিয়েট করে দিছি, তোমার এই তোমাকে আমি দিয়ে দিলাম সরঞ্জাম, এখন তুমি যুদ্ধে নামো ওইখানে। তো এখন কি করবো? ফিট করতে হবে। কাকে ফিট করতে হবে? ভোটিং ক্লাসিফায়ারকে। এখন কিন্তু আর র্যান্ডম ফরেস্টকে ফিট করার দরকার নেই, কারণ ভোটিং ক্লাসিফায়ারে ফিট করলে হবে এদেরকে ট্রেন করাবে, কারণ এরাই সব বাইন্ড করা আছে এর ভিতরে। তো এক্সটেন্ড ওয়াইটেন পাঠিয়ে দিলাম। এরপরে কি করবে? প্রেডিক্ট করবে। প্রেডিক্ট করার সময় কি দেবো? এক্সটেস্ট দিব। ওকে, ভিসি ডট প্রেডিক্ট ডট এক্সটেস্ট। ওকে, সে প্রেডিক্ট করবে, এরপর কি স্কোর ক্যালকুলেশন করবে। তাহলে মূল আমার রেজাল্ট গুলো কোথায় আছে? ওয়াই টেস্টের ভিতরে, আর প্রেডিকশন রেজাল্ট আসতেছে ওয়াই প্রেডিকশন। আগের মতো দেখেন, আর কিছু নেই, একটা বুঝতেই হয়ে যায়। দেখেন এখন আনঅ্যাসেম্বল রেজাল্ট কি আসে, 100% আগে কেউ 100% প্রেডিক্ট করছে। ওকে, তো এই হচ্ছে ভোটিং অ্যানসেম্বল ক্লাসিফায়ার ইমপ্লিমেন্ট করতে এভাবে। এবার আমরা যাব হচ্ছে, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি এবার ক্রস ভ্যালিডেশনে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, কারো কোনো প্রশ্ন নাই আশা করি। তো এবার হচ্ছে আমরা যাবো ক্রস ভ্যালিডেশনে, কিভাবে আমরা এই ক্লাসিফিকেশনটা করতে পারি ক্রস ভ্যালিডেশনে। তো দেখেন ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি ঠিক 7টা স্টেপ তৈরি করে রাখছি। ফার্স্ট স্টেপ, আপনি যদি ক্রস ভ্যালিডেশন নিয়ে কাজ করবেন তাহলে আপনি কিন্তু ক্রস ভ্যালিডেশন ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। এরপরে স্কোর ক্যালকুলেশনের জন্য এখানে আমাদের কল করতে হয় ক্রস ভ্যাল স্কোর, এটাকে কল করতে হয়, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু রিজার্ভ ওয়ার্ড। এরপরে আমাদেরকে কি, আপনি ক্রস ভ্যালিডেশন তো করবেন, ডেটা ক্রস ভ্যালিডেশন করবেন, ডেটার সাথে পার্টিশন করবে, ছোট ছোট ফোল্ড করবে, কিন্তু ক্লাসিফিকেশন করবে কি? ক্লাসিফায়ার, ওই যে আগে যে ক্লাসিফায়ার গুলোর নাম বলছি ওইগুলাই ক্লাসিফাই করবে, আর নতুন কিছু না। তাহলে ক্লাসিফায়ারটাকে ইম্পোর্ট করব, তাহলে ক্লাসিফায়ার ইম্পোর্ট করলে অবশ্যই ক্লাসিফায়ার ক্লাস ক্রিয়েট করতে হবে। এই জন্য 5 নাম্বার স্টেপে লিখছি ক্লাসিফায়ার ক্রিয়েট করতে পারে। এখানে দেখেন ক্রিয়েট ক্রস ভ্যালিডেশন ক্লাস,
কারণ আপনি যদি ক্রস ভ্যালিডেশন কে ইম্পোর্ট করছেন তার ক্লাসটা তৈরি করতে হবে, মানে আপনি যেটাকেই লাইব্রেরি থেকে কল করবেন সেটা ক্লাস তৈরি করতে হবে, কিছু করার নেই, শুধু ইম্পোর্ট করলে হবে না এটাই। এরপরে কি করব, যে যখন ক্লাসিফায়ারটা আমি ক্লাস ক্রিয়েট করব তখন তারপরে কি করব, আমরা স্কোরটাকে ক্যালকুলেশন করব। এরপরে এই স্কোরে কি হবে, স্কোরে আমরা বলছি না যে প্রত্যেকটা ইটারেশনের রেজাল্ট দিবে, আমরা তো অনেকগুলা স্কোর পাবো, এর ভিতর থেকে মিনটা আমরা ক্যালকুলেশন করবো। তারপরে তো এইখানে জাস্ট লিখে রাখছি যে লিভ অন আউটের জন্য কোন ক্লাসটাকে কল করতে হয়, কে ফোল্ডটাকে কোনটাকে স্ট্যাটিফাইড, কে ফোল্ডের জন্য কোনটাকে কল করতে হয়, আর ক্লাসিফায়ার কোনটা নেবেন সেটা তো আমি আগের লিস্টে অ্যাসাইন করেই দিচ্ছি, তো ওইটা দেখানোর কিছু নাই। তো এবার দেখেন ঠিক এইটা যদি ইমপ্লিমেন্ট করি, আমরা ক্রস ভ্যালিডেশন চলে যাবো। আমাকে কিন্তু একটা প্রশ্ন করতে পারতেন যে কেউ, আচ্ছা আপনি যে এইখানে বারবার লিখতেছেন 10টার জন্য 10বার লিখছেন, এটারে কি একভাবে লেখার উপায় নাই? এত কষ্ট করে কেউ যদি 50টা ইউজ করে 50বার লিখবেন, এত বড় স্ক্রিপ্ট কত বড় হয়ে যাবে, এটা বলতে পারতেন? যাই হোক ওটা দেখায় দিব। আচ্ছা ক্রস ভ্যালিডেশন, তো ক্রস ভ্যালিডেশন দেখেন আমার তো রেজাল্ট প্রিন্ট করে এখানটা রেজাল্ট দেখার দরকার নেই, আমি তো বলছি আগে যে এখানে আমাদের রেজাল্ট কোথায় কি অ্যাসাইন হয়েছে সেটা জানার দরকার নেই, ও ব্যাকিংটা করেই ফেলবে। তো এখন এইটাকে কমেন্টস আউট করেছি, আমরা জাস্ট কি রেজাল্ট আছে সেটা দেখবো। কে ফল্ট, এটাকে কমেন্টস আউট করেছি। আমি একটু কাট করে দেখাবো, তো একটা কপি করে রেখে দিই। তো খেয়াল করেন, একটু মুছে ফেলি, রাখবো হচ্ছে কি করছেন, ডাটা বুস্ট র্যান্ডম ফার্স্ট পর্যন্ত রেখে দিই। ওকে, তো দেখেন একটা ক্লাসিফায়ারের জন্য দেখেন আর 10টা বুঝবেন, সব একই কাজ, 10টা সিঙ্গেল সিঙ্গেল দেখতে হবে না। যে প্রথমে কি বলছি, ফার্স্ট স্টেপ কে ফোল্ড নিয়ে কাজ করতেছেন, কে ফোল্ডে কল করেন, এই যে কে ফোল্ডকে কল করছি। এরপরে কি স্কোর ক্যালকুলেশনের জন্য এখানে কিন্তু আগে লিখতাম কি, আগে একটু খেয়াল করেন, আগে লিখছি কিন্তু অ্যাকুরেসি স্কোর, এখন কিন্তু তার স্কোর ক্যালকুলেশন এটা কল করতেছি না, এখন কিন্তু দিছি কোনটা, এই যে ক্রস ভ্যালিডেশন স্কোর, এটাকে কল করতে হবে স্কোরের জন্য। ওকে, এটাকে কল করলাম। এরপরে দেখেন কি করতে হবে, আমি ক্লাসিফিকেশন করবো, তো ক্লাসিফিকেশনের জন্য র্যান্ডম ফরেস্ট নিয়ে করে দেখি, র্যান্ডম ফরেস্ট এই যে কল করলাম, ইম্পোর্ট করলাম, এরপরে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ক্রিয়েট করলাম। এখন আসলে কে ফোল্ড ক্লাসটাকে ক্রিয়েট করেন, তো কে ফোল্ড ক্লাসটাকে ক্রিয়েট করলাম, কিন্তু আমাকে পার্টিশন বলতে হবে না, ডাটা সেট থেকে কয়টা পার্টিশন করবেন, তাহলে আমি বলছি 4টা পার্টিশন করেন, 20টা ডেটা আছে, প্রত্যেকটা 5টা 5টা করে চলে যাবে, সাপোলিং করেন সমস্যা নাই। এরপরে তাইলে এই যে ফোল্ডিংটা এখানে হয়ে যাবে, অ্যাসাইন করে দিছে, এখন কি হবে দেখেন স্কোর ক্যাল, এখানে একবার এখানে আপনাকে ওই ট্রেন করেন ফিট করেন এত কিছু বলতে হয় না। ওকে, ক্রস ভ্যাল স্কোর ক্যালকুলেশন করেন, এক্স ডেটা আর ওয়াই ডেটা পাঠাইলাম, কারণ তাকে তো আর সে তো নিজেই তো ট্রেনিং আর টেস্টিং অ্যাসাইন করেই নাই, একটা একটা ফোল্ডকে ধরে টেস্টিং, বাকি কয়টা ধরে ট্রেনিং, এর জন্য শুধু পুরো ডেটা সেটের ওকে শুধু ওই হোল ডেটা সেটের আপনি শুধু ওই ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স গুলা আর ডিপেন্ডেন্ট ফিচার্সটা চিনাইলে আর কিছু লাগে না, তাই এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা এখানে একটা কোশ্চেন করি আমি, সেটা হচ্ছে যে শাফল ইকুয়াল টু ট্রু দিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ, আরেকবার একটা জায়গায় দেখলাম শাফল ইকুয়াল টু 4, তো শাফল করবে মানে হচ্ছে তো ডাটা গুলো তো চেঞ্জ হবে আর কি, শাফল করবে, হ্যাঁ, সেক্ষেত্রে ফলস দিছি হয়তো, সেখানে সাপলিং হবে না। ফলস না, একটা জায়গায় 4 দিয়েছিলেন, 4 ফোর দিছি এন স্পিল্ট, ওটা আমি বুঝতে পারছি, এন স্পিল্টের নাম্বার দিছিলাম 4, এই যে দেখ আমি দেখাচ্ছি, এন স্পিল্ট ইকুয়াল টু 4 দিছিলাম। না, এই স্লাইডে না, মেবি মানে ট্রেন ডাটার মধ্যে ওটা ছিল আর কি, ট্রেন ডাটার মধ্যে ছিল শাফল ইকুয়াল টু 4। আচ্ছা সেক্ষেত্রে মানে ডাটা গুলোকে যেভাবে, আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওটা ট্রেন টেস্টে যাচ্ছেন আপনি। এখানে দেখেন আপনি সাপোলিং করতেছেন বলতে এইখানে এইটা এখানে তো র্যান্ডম স্টেট, কোন স্লাইডে? এই স্লাইডে না, আপনি ইয়াতে জানেন যে ক্রস ভ্যালিডেশন যে দেখাচ্ছেন না, এটার পাশের ইয়াতে দেখেন প্রজেক্টের একটা কোড আছে, তো এই যে ট্রেন যেটা আছে না, ওইটা অন করেন। এখানে না, এখানে না, ওয়ার্কশপ দেন ট্রেন,
দেন ক্রস। টেস্ট স্কুল যেখানে করছি। আচ্ছা আমাকে এই কনসেপ্টটা বুঝে দিলে হবে, ওটা দেখাইতে হবে না, জাস্ট আমাকে বললে হবে যে শাফল ইকুয়াল টু এক জায়গায় 4 এইখানে দেওয়া বা কোথাও, 2 দেওয়া। এখানে কোথাও এই যে হ্যাঁ হ্যাঁ এখানে, র্যান্ডম সেট হ্যাঁ ফোর, হ্যাঁ এটা বলছেন র্যান্ডম সেট ফোর এটা। হ্যাঁ 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 আচ্ছা random এইখানে তো ট্রেন আছে, পুরো ডেটা সেট আছে 100টা। আমি বলছি এখান থেকে 50টা ডেটা সেট তুলে নেন আপনি, কিন্তু তুলবেন আগে না, আগে আমি 4টা সাপোলিং করে আনি, দাঁড়ান 4 বার একে গ্যারান্টি দিয়ে নি, তারপরে যাই আপনি করেন, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? আচ্ছা আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি আর এই জিনিসটা। জায়গাতে আপনি সাপোলিং, আর ওখানে শাফল আপনি ইকুয়াল এখানে টু একটা ট্রু বলতে কি আপনি কি মানে ডেটাগুলো তো অবশ্যই সাপোলটাকে ইনেবল রাখেন, আর যদি সাপোল ইকুয়াল টু ফলস করতাম, ও একটাও সাপোলিং করবে না, সব সিরিয়াল ওয়াইজ দিবে। মানে আপনার 50টা কেমন দিবে, নিচ থেকে উপরের থেকে 50টা কাটবে, নিচ থেকেই 50টা কাটবে, ডেটা সেটে যে সিরিয়াল ছিল ওই অনুযায়ী কাটবে, ও কোনো সাপোলিং এ যাবে না। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। এগুলো কি করবেন শুনে, এগুলো প্যারামিটার চেঞ্জ করে করে দেখবেন, আরো ভালো বুঝতে পারবেন। ওকে, এবার চলে যাই, কোথায় ছিলাম আমরা, কোথায় যেন ছিলাম, লিবান আমরা ছিলাম, ক্রস ভ্যালিডেশন। আচ্ছা আচ্ছা, কে ফোল্ড। আমি ক্রস ভ্যালিডেশন একটা দিয়ে ক্লাসিফিকেশন দেখাচ্ছি, বাকি সবগুলোই কিন্তু একই কাজ। আমি লিভ অন আউট আলাদাভাবে দেখাবো না, বা স্ট্র্যাটিফাইডটা একটা বুঝলে সব একই। তো এখানে দেখেন যে আমরা এখন ক্লাসিফিকেশন আমরা সব রেডি করলাম। এই যে র্যান্ডম ফরে এখন দেখেন ক্রস ভ্যালিডেশন স্কোরের ভিতরে কি পাঠাইতে হবে, আপনি কোন ক্লাসিফায়ারটা ইউজ করবেন তাকে বলে দিতে হবে। আমি র্যান্ডম ফরেস্ট ইউজ করতে চাই। আর ঠিক আছে, এবার তাকে ডেটা সেট দেন, তাহলে ডেটা সেটের ইন্ডিপেন্ডেন্ট ফিচার গুলো পাঠাইলাম, আর ডিপেন্ডেন্ট ফিচার কলামটা পাঠাইলাম। এরপরে বলছি ক্রস ভ্যালিডেশন সিবি ইকুয়াল টু কে ফোল্ড, মানে ক্রস ভ্যালিডেশন টেকনিক কোনটা ইউজ করবে, সিবি মিন্স কোন ক্রস ভ্যালিডেশন আমি ইউজ করবো, আছে তো 4টা, আমাকে বলেন। তাহলে আপনি এখানে ডিক্লেয়ার করছেন কোনটা, আপনি ডিক্লেয়ার করছেন কিন্তু কে ফোল্ডের ভিতরে কাকে নিছেন, কে ফোল্ড কে, তার মানে এখানে সিবি ইকুয়াল টু কে ফোল্ড, দ্যাট মিন্স এই টেকনিকটা নিবে। এই টেকনিকটা নিয়ে এখন করা শুরু করবে। তাইলে দেখেন এখন কি হবে। ওকে, দেখেন কি সুন্দর রেজাল্ট চলে আসছে। কয়টা ডেটা ছিল, 20টা। পার্টিশন করছেন, কে এর ভ্যালু দিচ্ছেন কয়টা, 4টা। তাহলে 4টা যদি দেন, পার্টিশন হয়েছে 4টা, তাহলে 1 2 3 4, তাহলে দেখেন ইটারেশন হবে 4টা। তাহলে প্রত্যেকটা ইটারেশনের অ্যাকুরেসি কত আছে, ফার্স্ট ইটারেশনের অ্যাকুরেসি আসছে 100%, কিন্তু যখন সেকেন্ড ইটারেশনে গেছে তখন হয়ে গেছে 80%, থার্ড ইটারেশনে যখন গেছে তখন 100% পাইছে, ফোর্থ ইটারেশনে যখন গেছে তখন পাইছে 100%। তাইলে এইগুলার মিন করলে কত আসে দেখেন, আমি এটা জাস্ট মিন করছি আর কিছু না। এখানে দেখেন এদের মিন আসে 95.5%। এই যে আমার সব রেজাল্ট গুলো এটার ভিতরে সেভ আছে, তাহলে ডট মিন এই ক্লাসটাকে ক্রিয়েট করে দিলে সব মিনটা আপনাকে দেখায় দেয় 95% অন অ্যাভারেজ অ্যাকুরেসিটা। ওকে, তো এইভাবে করে প্রত্যেকটা ঠিক একই কাজ, জাস্ট চেঞ্জ কোথায়, যদি কে ফোল্ড নিয়ে কাজ করেন জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবেন, কোন ক্লাসিফায়ার নিয়ে কাজ করবেন সেটা অ্যাসাইন করবেন, ক্লাসটাকে অ্যাসাইন করবেন, আর সেই ক্লাসটাকে যে নামে সেভ করবেন সেইটাকে জাস্ট সেখানে সাইজ দেবেন, আর কিছু না, এতটুকু। এখন দেখেন আমি যদি এখানে 10টা দিয়ে দিই, একবারে 10টা ছেড়ে দিলাম, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল লিখছে আর কিছু করি। দেখেন যে অ্যাডাবুস্ট কি করছে, অ্যাডাবুস্ট ক্লাসিফায়ারটাকে কল করছি, ইম্পোর্ট করছি, কল করছি, এরপরে কি ক্রস ভ্যালিডেশন স্কোর ক্যালকুলেশন করবো, তো কোনটা দিয়ে ক্লাসিফাই করবো, অ্যাডাবুস্ট দিয়েছে, অ্যাডাবুস্ট পাঠিয়ে দিছি, এক্স আর ওয়াই পাঠিয়ে দিছি, সিবি কি কে ফোল্ড আর বারবার কল করার দরকার নেই, কারণ আপনি একবার ক্রিয়েট করছেন, ওই একবার ক্রিয়েট করলেই হয়। এরপরে কি এটার পুরোটা দেখাবেন এবং মিনটাও দেখাবেন, তা পুরোটা সেভ হবে কোথায়, পার্টিশনের এইটার ভিতরে, তাহলে এইটারে আবার এটা থেকে মিনটা বের করে নিয়ে আসবেন, প্রত্যেকটা ভাবে অ্যাসাইন করা আছে। আর নিচে যে প্রিন্ট দেখতেছেন, এগুলো জাস্ট প্রিন্ট করছি রেজাল্টটা, এটা বোঝা একটা কঠিন কিছু না। তাহলে দেখেন সবগুলো রেজাল্ট আছে, কি আসছে দেখি, কিছু ওয়ার্নিং পাইছি, এগুলো পরে বলতেছি ওয়ার্নিং কেন। তো দেখেন র্যান্ডম ফরেস্ট যখন কে ফোল্ড পপুলেশন কাজ করছে, তার প্রত্যেকটা পার্টিশনের অ্যাকুরেসি এত, মিন অ্যাকুরেসি কত, 85% বলেন তো কেন আগে 100% আইছে, এখন কেন 85% হয়ে গেছে? কারণ আপনি তো সাপল ইনেবল করা, ও তো এখন তো যে পার্টিশনটা করছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিশনে 5টা করে ডেটা দিছে, কিন্তু আগের পার্টিশনে যে 5টা ছিল এই পার্টিশনে সেই 5টা নাও থাকতে পারে, কারণ আপনার সাপল ইনেবল করা।
ওটা ফলস করে দিলেই, ফলস করে দিলে অবশ্য সিরিয়াল ওয়াইজ তো সমস্যা নাই। এবার দেখেন তাইলে এসও র্যান্ডম ফরেস্ট, এরপরে দেখেন প্রত্যেকটা কিছু ওয়ার্নিং হয়েছে, কারণ আমি প্যারামিটার টিউনিং করি না, তো এইখানে অনেক প্যারামিটার টিউনিং করা যায়। এই অ্যালগরিদম গুলো যখন করবেন এখানে কি কি প্যারামিটার পাস করা যায় সেগুলো দিয়ে চেঞ্জ করে করে দেখবেন, তাইলে আর ওয়ার্নিং গুলো আসবে না। এই জাস্ট এই এখন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, এটা করলে পারতেন ভালো হতো এই আর কি। এবার দেখেন অ্যাডাবুস্ট কি বলছে, যে আমি ক্লাসিফিকেশন করছি, আমি দেখছি প্রতিটি ইটারেশনে এত অ্যাকুরেসি পাইছি, তাইলে ওর অন অ্যাভারেজ অ্যাকুরেসি 95%, 95%। ওকে, প্রত্যেকটা এভাবে কিন্তু করা। ঠিক একইভাবে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, নতুন কিছুই নাই এখানে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে। হ্যাঁ এখানে হচ্ছে বলেন না, আগের মেথডটার সাথে ভোটিং এর সাথে এটা ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা আমি বলি, এখানে ভোটিং এর সাথে তো কোনো ডিফারেন্ট নেই, এখানে তো ভোটিং তো কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনও করা যাবে, সেটা একটু পরে দেখাবো। এটা আসলে আপনি এক একটা ডেটা সেট এক একটা টেকনিক দিয়ে ডিভাইড করছেন, যে ক্রস ভ্যালিডেশন দিয়ে আমরা ডেটা সেটকে ডিভাইড করি, কিন্তু ভোটিং টেকনিক বা সিঙ্গেল ক্লাসিফিকেশন টেকনিক সব জায়গায় একই রকম ইমপ্লিমেন্টেশন হবে, সেটা দেখা যায় জীবনে। মানে বেটার কোনটা আসলে? হ্যাঁ, বেটার কোনটা প্রশ্নটা হবে হচ্ছে এরকম, আমি মনে হয় যতদূর বুঝতে পারি আপনার প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল, যে ট্রেন টেস্ট স্পিড আর কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। এইরকম যে আমরা ট্রেন টেস্ট স্পিড দিয়ে তো ডাটা সেটকে ডিভাইড করতে পারি, আর কে ক্রস ভ্যালিডেশন দিয়েও ডিভাইড করতে পারি, কিন্তু আসলে এতে সুবিধাটা আর অসুবিধাটা কোথায়, সুবিধার অসুবিধাটা কোথায় সেটা আমি একটু পরে আলোচনা করতেছি, জাস্ট এইটা একটু রান দিয়ে নি। তো এখানে আসলে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তো স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন যদি আপনি দেখেন, ঠিক দেখেন আগের মতোই সেই স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন নিয়ে কাজ করবো। তো স্ট্র্যাটিফাইডটাকে কল করছি, এখন এই ক্লাসটাকে ক্রিয়েট করতে হবে, তো অবশ্যই এখানে পার্টিশন বলতে হবে আপনাকে, শুধু লিভ অন আউটে লাগে না, পার্টিশনটা বল। ওকে, তো দেন আমার তো এখানে লিখে গেছে, এটা কমেন্টস কমেন্টস, এটা তো আগেই দেখা যাচ্ছে, এটা এখন দেখার দরকার নেই। তো দেখেন সেই একই কাজ, এই যে কে ফোল্ড স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নিয়ে কাজ করবে, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনকে কল করছি ক্লাসটাকে। এবার র্যান্ডম ফরেস্ট নিয়ে ক্লাসিফিকেশন করতে, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটা যে ইম্পোর্ট করছি এখানে কল করছি। আর ক্রস ভ্যালিডেশন স্কোর ক্যালকুলেশনের জন্য আপনি লিভ অন আউট ইউজ করেন, আর স্ট্র্যাটিফাইড ভ্যালিডেশন টেকনিক ইউজ করেন স্প্লিটিং এর জন্য, আর ওই কে ফোল্ড ইউজ করেন ওই স্কোর ক্যালকুলেশনের জন্য, সবার একটাই ক্রস ভ্যালিডেশন স্কোর। এরপরে কি দেখেন, ওই যে সেই কি করলাম, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন স্প্লিটিং নাম্বার কত হবে 4, চারটা পার্টিশন চারটা ফোল্ড করবে, এই যে স্কোর ক্যালকুলেশন করবে, এর ভিতর কাকে পাঠিয়ে দিয়েছি, সেই র্যান্ডম ফরেস্ট পাঠিয়ে দিয়েছি, যে র্যান্ডম ফরেস্ট দিয়ে ক্লাসিফায়ার করবে, আর এই যে ক্লাসিফাই করবে, আর ডেটা সেটটাই নাও ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ইয়া, আর ফোল্ডিং কোনটা হবে এস ফোল্ড দিয়ে। এখন এস ফোল্ডের ভিতরে আছে কি স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, আপনারা যখন যেটা ইউজ করবেন তখন সেইটা কল করে দিলেন। আর বাকি সবগুলো এই যে ঠিক একই কাজ, এই জন্যই একটা বুঝলে আর সাধারণত বোঝা লাগে। দেখেন এইটা দিয়ে রান করে দেখি কি হয়। দেখেন র্যান্ডম ফরেস্ট স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে 95% অ্যাকুরেসি দিয়েছে, প্রতিটা পার্টিশনে তারা অ্যাকুরেসি ছিল এত, এটা এভারেজ করে 95 আসে। এরপরে হচ্ছে যে আপনার বাকি অ্যালগরিদমে অ্যাডাবুস্ট দেখেন তিনটা পার্টিশনে 100 পেয়ে গেছে, শুধু একটাতে একটু লস হয়ে গেছে 80%, তার মানে এই পার্টিশনটা থেকে এই পার্টিশনটা ওর প্রবলেম আছে। আর এইখানে এক্সিবুস্ট একটা জায়গায় 20-এ নেমে আসছে, অনেক কমে গেছে এই পার্টিশনটাতে, তো অনাবাজ এখন 65%। ওকে, তো এই ছিল হচ্ছিল আপনার টোটাল ক্রস ভ্যালিডেশন নিয়ে কিভাবে সিঙ্গেল ক্লাসিফায়ার নিয়ে কাজ করতে হয়। এবার আমি একটু কিভাবে ক্রস ভ্যালিডেশন ইউজ করলে আপনি ভোটিং আমি যদি এখানে পার্টিশন বাড়িয়ে দেই তাহলে কি এটা অ্যাকুরেসিটা বাড়ার সম্ভাবনা আছে? পার্টিশন যদি বাড়ান সেটা টেস্ট করে দেখতে হবে, পার্টিশন বাড়াইলে আসে। এখন মানে বাড়ি শুনেন, কিছু জিনিস কখনো এক্সপেরিমেন্টে না গেলে বোঝা যাবে না, কারণ এই ধরনের কাজগুলোর কোনো ফিক্সড অ্যান্সার না। আমি আপনাকে বললাম যে হ্যাঁ বাড়বে, সেটা তো আমি একটা ডেটা সেটের ভিত্তিতে বললাম, আপনি ডিফারেন্ট কোনো ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, আমি জানি না আপনার ডেটা সেটের নেচার কি, এই জন্য এগুলোর কখনো ফিক্সড অ্যান্সার না যে এইটা করলে বাড়বে কিনা, বাড়তে পারে নাও বাড়তে পারে।
অনেক সময় আমরা বলি না যে ট্রেনিং সেটের ডাটা বাড়াইলেই ভালো, প্রেডিকশন হবে, অনেক সময় আমি দেখছি বাড়াইলে আরো কমেও যায়, এমন হয়েছে। এটা দেখছেন হয়তো আপনি কাজ করতেছেন। জি 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 জি, এটা বলা যায় না কখন কোনটা আসে। এটা পুরো মানে একটা অ্যানালাইসিসের ব্যাপার। তো কিন্তু আমাদের ইনিশিয়াল একটা কথা বলা হয় ট্রেন্ডিং সেটে বেশি রাখো, এটা ইনিশিয়াল একটা মানে আপনার প্রাইমারি একটা ট্রিটমেন্ট। এখন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রেন টেস্ট স্প্লিটিং আর কেফোল্ড ক্রস ভ্যালিডেশন যে দুটাই কিন্তু স্প্লিটিং এর কাজ করে, ডেটা সেট দুটাই কিন্তু ডেটা সেট স্প্লিটিং এর কাজ করে, কিন্তু দুইটা আসলে পার্থক্যটা কোথায়, তাই না? দুইটাই তো ডেটা সেট ডিভাইড করতেছে, আমি কোনটা দিয়ে করতে পারি? দেখেন মূলত কেফোল্ড ক্রস ভ্যালিডেশনটা ভালো। কারণ কি, আপনি যখন দেখেন ট্রেন টেস্ট দিয়ে ডেটা সেটকে ডিভাইড করেন তখন অ্যাকচুয়ালি কি এই ফিগারটার দিকে একটু খেয়াল করেন, একটা ফিগার আপনারা দেখতে পাচ্ছেন, যেটাই যে এখানে আছে এই যে ডান সাইডে দেখেন ট্রেন টেস্টিং এ আমার কি হয় যে পুরো একটা ডেটা সেট আছে, আপনি বলছেন এখানে ধরেন 20% কে টেস্টিং এ নেন, 80% কে ট্রেন নিয়ে নেন। ও কিন্তু ঠিক এইখান থেকে সাফলিং করুক যা করুক, ও এই যে 80% কে নিবে সেটা নেওয়া হয়ে যায়, আর যে 20% কে নিবে সেটাও নিয়ে যায়, ফিক্সড হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে একটা পুরো ডেটা সেটে আপনি তো এই এই পোর্শনটাকে নিয়ে তাকে ট্রেন করাইছেন, কিন্তু এর অন্য পোর্শনের জন্য যে সে ভালো ট্রেনিং ভালো প্রেডিকশন দিবে সেটার গ্যারান্টি, কারণ আপনি এখানে 80-20 করছেন, এখান থেকে 20 নিয়ে কাইটা চলে গেছে, এখানে 80 নিয়ে কাইটা চলে গেছে, সে কিন্তু আর কোনো পার্টিশন এখানে করে ফিক্সড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই ডেটা সেটকে যদি আমি অদল বদল করে ফেলি, ধরেন এখানে তো আরো পার্টিশন করা যেত, এখানে একটা দাগ দেওয়া যাইতো, এখানে একটা দাগ দেওয়া যেত, অনেকগুলো ফোল্ড করা যাইতো, সে হইতে পারতো একটা ফোল্ডিং এর জন্য হয়তো আপনার এই ফোল্ডটার জন্য ভালো কাজ করতেছে, আপনার সবগুলো ফোল্ডের জন্য কি ভালো কাজ করতে পারবে সেটা তো বোঝা যায় না। কিন্তু কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে যেটা হয় সে কিন্তু পুরা পুরা ডেটা সেটটাকে টেস্ট করে। দেখেন এখানে যদি দেখেন সে 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 এই ফোল্ডটা নিয়ে টেস্ট করতেছে একবার, সে দেখতেছে এই ফোল্ডটাকে কেমন প্রেডিক্ট করতে পারে এই ট্রেনে, এই বাকি ফোল্ড গুলাকে নিয়ে, এই বাকি ফোল্ড গুলা থেকে সে কিভাবে লার্ন করছে, কতটুকু লার্ন করতে পারছে আমি দেখি, এবং সে এই টেস্টটাকে কতটুকু প্রেডিক্ট করতে পারে সেটা দেখে। এখন ধরেন এরপরে কিন্তু এই টেস্টিং এ চলে যায় এটা, এরপরে আর টেস্টিংটা সে কিন্তু এক এক স্লট করে আগাইতে থাকে। ক্রস ভ্যালিডেশনে যেটা হয় সে পুরা ডেটা সেটটাকে পুরা চেক করে যে একটা মেশিনের পারফরমেন্স হোল ডেটা সেটের উপরে কোন পার্টিশনে কত এটা বোঝা যায় অন এভারেজ। এটা দেখেন না আপনাদের অনেকগুলো অ্যাকুরেসিতে আপনি এভারেজটা বের করেন যে ওভারঅল পারফরমেন্স কি আপনার মেশিনে। আপনি তো 10 টেস্টে তো একটা নিছিলেন পার্টিশন 80:20, এখানে একটা স্লটিং হয়েছে আপনার, আপনি 50:50 নিছেন, ঠিক আছে, সেটা আরেকটা স্লটিং করছেন, কিন্তু সে তো শুধু 50:50 যখন নিছে সে শুধু ওই 50% এই 50% নিছে, তো ওই 50-র মাঝে যে আরো কতগুলো পার্টিশন হইতে পারে সেটা তো সে চেক করে। তো মেশিন ইন্টেলিজেন্ট কিনা আমি বুঝি নাই, কিন্তু ক্রস ভ্যালিডেশনে সেটা করা যায়। হ্যালো, কেউ কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? না ভাই না। তো এবার দেখেন আমরা কিন্তু স্লাইডে কোথায় ছিলাম এখানে। তো আপনি দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দুইটা করে কাজ দেখতেছি, ক্লাসিফিকেশনের সময় কিভাবে সিঙ্গেল টেন টেস্ট স্পিল্ডের সময় কিভাবে সিঙ্গেল ক্লাসিফায়ার নিয়ে কাজ করতে হয়, যদি 10 টেস্ট স্পিল্ড মেথড ডিভাইড করেন তখন সিঙ্গেল ক্লাসিফায়ার নিয়ে কিভাবে কাজ করেন দেখছেন, আবার 10 টেস্ট স্প্লিটিং করছেন সেটাতে অ্যানসেম্বল কিভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক একই দুইটা কাজই আমরা আবার ক্রস ভ্যালিডেশন করতে যাচ্ছি। তো ক্রস ভ্যালিডেশনে আমরা কিন্তু সিঙ্গেল ক্লাসিফায়ার একটু আগে ইমপ্লিমেন্ট করাটা দেখছি, তাই না? এখন হচ্ছে আমরা দেখবো যে ক্রস ভ্যালিডেশনে আপনি যদি কাজ করতে যান অ্যানসেম্বল টেকনিক নিয়ে তখন কি করতে হবে, তখন একটু কমপ্লেক্স হবে। এই ব্লকটাকে আগে একটু মনে রাখেন, আর কিছু না, তাইলেই হবে। আপনি ক্রস ভ্যালিডেশন টেকনিক নিয়ে অ্যানসেম্বলে চলে যাবেন। ক্রস ভ্যালিডেশন কিন্তু ডেটা সেট ডিভিশন টেকনিক, আর কিছু না। এটা কিন্তু ক্রস ভ্যালিডেশন কিন্তু কোনো ক্লাসিফায়ার না, দেখবেন ক্রস ভ্যালিডেশনের ভিতরে কিন্তু একটা ক্লাসিফায়ার পার্ট, ক্রস ভ্যালিডেশন ডেটা সেটে ডিভাইড করে, এটা মনে রাখবেন। তো দেখেন এখন ক্রস ভ্যালিডেশনে যখন আপনি ভোটিং টেকনিক ইউজ করবেন, যখন মাল্টিপল ক্লাসিফায়ারকে ইন্টিগ্রেট করবেন, তাহলে আপনি দেখেন প্রথমে আপনাকে অবশ্যই কিছু বেস ক্লাসিফায়ার নিতে হবে। ভোটিং ক্লাসিফায়ার আমরা কি শিখে আসছি একটু আগে, ঠিক আছে, যে মাল্টিপল, এই যে এখানে যদি যান যে মাল্টিপল ক্লাসিফায়ার নিতে হয়, যে মাল্টিপল ক্লাসিফায়ার নিতে হয়, ঠিক আছে। তাহলে আপনি এই যে ধরেন বেস ক্লাসিফায়ার গুলো এইখানে নিলেন,
আগে নিতে হবে তাদেরকে। এরপরে কি করতে হবে, ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে কি করি, এদেরকে ইন্টিগ্রেট করি, তাই আমি একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এদেরকে ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে ইন্টিগ্রেট করে দিলাম। তাহলে ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে 9টা অ্যালগরিদমকে আমি পাঠিয়ে দিলাম ক্লাসিফায়ারকে। এরপরে আমি চাচ্ছি যে ভোটিং ক্লাসিফায়ারের অ্যাকুরেসি কত দেখবো আর প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল অ্যাকুরেসি কত দেখবো। এই জন্য আমি তাহলে কি করলাম, এই প্রত্যেককে একটা লিস্টে পাঠিয়ে দিলাম, একটা লিস্টের ভিতরে পাঠিয়ে দিলাম, একটা ব্লকে পাঠিয়ে দিলাম, যে বললাম তোমরা সিঙ্গেল সিঙ্গেলও যাও। আর ভোটিং ক্লাসিফায়ারকে বললাম তোমাকে তো সবাই নিয়েই কনস্ট্রাক্ট করে দিচ্ছে, তুমিও যাও। তাহলে অ্যাকচুয়ালি এই ব্লকে কি আছে, প্রত্যেকটা সিঙ্গেল ক্লাসিফায়ারও আছে আর ভোটিং ক্লাসিফায়ারও আছে। ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে কি আছে, এরা সবাই একসাথে বাইন্ড করে আছে, মানে আমি সিঙ্গেল ক্লাসিফায়ারের আউটপুট পাবো, আবার ভোটিং যখন করব তখন তারও আউটপুট পাবো। এরপরে কি হবে, এই সিঙ্গেল ক্লাসিফায়ারকে পাঠাবো ক্লাসিফিকেশন ব্লকে, যেখানে ক্রস ভ্যালিডেশন হবে। আমি আর একটা ব্লক তৈরি করে রাখবো, একটা ব্লক যেখানে আর কি এরা তৈরি হবে, কাজ করবে, একটা তাদের ওয়ার্কিং প্লেস তৈরি করলাম। এরপরে কি হবে, এই ক্লাসিফায়ারটা প্রথমে ক্লাসিফায়ার যাবে, ধরেন প্রথম ক্লাসিফায়ার সিঙ্গেল ক্লাসিফায়ার পাঠাবো, একটু আগে যেটা করছি র্যান্ডম ফার্স্টকে পাঠাবো, র্যান্ডম ফার্স্ট এখান থেকে রেজাল্টটা ক্যালকুলেশন করে সে একটা রেজাল্ট তার কাছে রাখবে। তবে ধরেন এখানে নাইফ বেচলাম, নাইফ বেচে আছে একটা ক্যালকুলেশন করে সে তার কাছে রাখবে। তারপর ভোটিং ক্লাসিফায়ারকে পাঠাবো, বলবো যে তোমাকে তো সবাইকে ইন্টিগ্রেট করে দিছি, তুমি দেখো মাল্টিপল ইন্টিগ্রেট করে কাজ করলে তখন সে যাবে। এরপর আমরা প্রত্যেকটা আউটপুট চেক করব। এই ব্লকটা মনে রাখেন জাস্ট, আর কিছু লাগবে না। ক্রস ভ্যালিডেশন। ওকে, তো দেখেন আমি ফার্স্টে কি করছি, প্রথমে যেটা ক্রস ভ্যালিডেশন নিয়ে কাজ করবো, তো আমি স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশনটা নিয়ে কাজ করতে চাই। আমি বলছি যে এটা একটা ইন্টেলিজেন্ট টেকনিক, অনুপাত সমান রাখে ক্লাস লেভেল গুলার। তো স্ট্র্যাটিফাইড কল করলাম স্কোর দেখার জন্য, ক্রস ভ্যালিডেশন প্রেডিক্ট করবো, ক্রস ভ্যালিডেশন প্রেডিক্ট, যে রেজাল্ট গুলো আমার অ্যাকচুয়ালি প্রেডিক্ট হবে সেগুলো। এখন আমি আগে কিন্তু প্রেডিক্ট করাটা দেখাইনি, এখন আমি প্রেডিক্ট কি হয়েছে সেটাও দেখতেছি, আগে কিন্তু শুধু স্কোর প্রিন্ট। তো প্রেডিক্টের জন্য লিখতে হয় ক্রস ভ্যাল প্রেডিক্ট, আর ক্রস ভ্যালিডেশন স্কোর দেখার সময় লিখতে হয় ক্রস ভ্যাল স্কোর। এবার কি করছি, ম্যাট্রিক্সটাকে কল করতে হয় কারণ রেজাল্ট গুলো দেখার জন্য। আর এখানে দেখেন যে ভোটিং ক্লাসিফায়ার নিয়ে যেহেতু কাজ করবো, তাহলে ভোটিং ক্লাসিফায়ারকে কল করতে হবে। ভোটিং ক্লাসিফায়ার কল করলাম, এবার বেস্ট ক্লাসিফায়ার হিসেবে যে কয়টা নিব সেই কয়টাকে কল করবেন। আমি ক্লাসিফায়ার লিস্ট আগেই দিয়ে দিচ্ছি। এরপরে ক্লাসিফায়ার ক্লাসগুলোকে ক্রিয়েট করতে হবে, তাই না? তো ক্লাসিফায়ার ক্লাসগুলো কিন্তু ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার কি করতে হবে, এই হচ্ছিল আপনার ফার্স্ট ব্লকের কাজ, যে আপনি আগে সিঙ্গেল সিঙ্গেল ক্লাসিফায়ার গুলোকে নেন। এই বেস্ট ক্লাসিফায়ার কিন্তু এই যে নিলাম আমি বেস্ট ক্লাসিফায়ার। এখন কি করবো, বেস্ট ক্লাসিফায়ার গুলোকে একটা ভোটিং ক্লাসিফায়ারের ভিতরে দিয়ে দেবো। তাইলে এই যে সেই ভোটিং ক্লাসিফায়ার কিন্তু ইমপ্লিমেন্ট করা দেখেছে, সেই ভোটিং ক্লাসিফায়ার নিলাম, এস্টিমেটরের ভিতরে কি করে দিব, সবাইকে দিয়ে দিব, সবাই আগের মতোই কিন্তু একই লাখ সবাইকে পাঠিয়ে দিলাম। আপনি যদি এই ভিসিতে প্রিন্ট করেন দেখতে পারবেন সব ক্লাসিফায়ার গুলোর ভিতরে অ্যাসাইন হয়ে গেছে। এখন কি করবো, এখন আমি এখানে বলে আসছি যে এবার আমি চাই প্রত্যেকটা ক্লাসিফায়ারকে প্রত্যেকটা ক্লাসিফায়ার সিঙ্গেল অ্যাকুরেসি দেখবো এবং ভোটিং ক্লাসিফায়ার যখন ইন্ডিকেট করে সেটাও দেখবো। তাহলে আমি আগে কি একটা ডিকশনারি দেখবো, একটা লিস্ট তৈরি করবো। আগে একটা লিস্ট তৈরি করি যে এই লিস্টের ভিতরে সিঙ্গেল এবং ভোটিং গুলোকে সব নিয়েছি, তারপর একটা লুপ ইউজ করে প্রত্যেকটাকে একটা একটা করে পাস করা শুরু করবো। একটা লুপ ইউজ করবো এই লিস্টের সাথে ইয়া করে যে তুমি যাও তুমি যাও তুমি যাও, লিস্টের 1 এ 0 তে থাকবে, 1 এ থাকবে, 2 তে থাকবে ভাবে। ওকে, এটার জন্য আমি কি করছি, আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, ডেফিনেশন অফ ফাংশন পাইথনে একটা ফাংশন ক্রিয়েট করছি, যে ফাংশনের ভিতরে একটা ডিকশনারিও ক্রিয়েট করছি, ইকুয়াল টু ডিআইসিটি ডিকশনারি। তো এখন দেখেন আমি কি করছি, মডেলস এই ডিকশনারির ভিতরে কি করছি, ডিআরএফ পাঠিয়ে দিয়েছি। ডিআরএফ মানে কি ছিল, র্যান্ডম ফরেস্টে পাঠিয়ে দিলাম। মডেলস এর এই মডেলস এর ভিতরে কি আছে, ডিকশনারির ভিতরে কিন্তু র্যান্ডম ফরেস্ট অ্যাড হয়ে গেল। এরপরে কি, এই মডেলস এর ভিতরে অর্থাৎ ডিকশনারির ভিতরে কাকে পাঠাইলাম, অ্যাডাবুস ক্লাসিফায়ারকে পাঠিয়ে দিলাম। আর এর আগে যে একটু নাম দেখতেছেন যে সার্ট ব্র্যাকেট দিয়ে নাম লিখছি, এগুলো আমি একটু পছন্দ মতো নাম দিয়ে রাখছি যাতে ওদের নামটা দেখতে সুবিধা। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। কিন্তু এই দিলাম। এবার দেখেন প্রত্যেকটা মডেলের ভিতরে প্রথমে র্যান্ডম তারপরে অ্যাডাবুস গেছে, তার মানে এখন কয়টা ইনসার্ট হয়েছে ভিতরে, র্যান্ডম ফরেস্ট অ্যাডাবুস দুইটাই আছে। এরপরে এক্সিবিউস কে দিয়েছি, তাহলে এখন 3টা হয়ে গেল, মানে এক একটা করে আমি অ্যাড করেছি মডেলস এর ভিতরে। এই ফাংশনটা রিটার্ন টাইপ থাকবে, এটা রিটার্ন টাইপ থাকবে। এই মডেলটাকে যদি আপনি প্রিন্ট করেন মডেলস এর ভিতরে কি আছে দেখেন, মডেলস সরি একদম গেট মডেলস থেকে মডেলস এর ভিতরে না, গেট মডেলস। ওকে, কপি করুন গেট মডেলস। দেখ
আমি এখানে যেটা করছি যে এবার এই এই ফাংশনটার একটা রিটার্ন টাইপ আছে। এই ফাংশনটা কি রিটার্ন করতেছে? একটা মডেল রিটার্ন করতেছে, একটা মডেলস রিটার্ন করতে। মডেলসের ভিতরে কি আছে? ডিকশনারি আছে। ডিকশনারির ভিতরে কি আছে? সবাই ওই ডিকশনারির ভিতরে লিস্টেড আছে। তাহলে এই মডেলসটা আমি রিটার্ন করলাম। এই মডেলসটা আমি ধরবো কোথা থেকে? এই যে গেট মডেলস ধরলাম। গেট মডেলস কি রিটার্ন করছে? মডেল রিটার্ন করছে। এইটাকে আবার সেগ রাখলাম আর একটা মডেলস এর ভিতরে। তাহলে এবার মডেলস আপনি প্রিন্ট দেন। জাস্ট প্রোগ্রামিং, আর কিছু না। এটা এটা মেশিন লার্নিং এর এমন কিছু না। এই দেখেন এখন কিন্তু সব অ্যাসাইন হয়ে গেছে আমার মডেলস এর ভিতরে, সব আছে। এখন কি করবো? একটা লুপ ইউজ করবো, জাস্ট ফর লুপ, একটা একটা করে পাস। তো দেখেন এখন আমি যখন এখন কথা ছিল, আমি কিন্তু এখানে একটা কথা বলছি অবশ্যই এই ব্লকে, যে আপনি এই ব্লকটা থেকে এই যে ধরেন সেই ডিকশনারিটা, আমার এই ডিকশনারি থেকে এক একটা করে পাঠাবেন। তাহলে এখানে পাঠাইতে গেলে আমাকে কি করতে হবে? একটা ব্লক, এটা একটা ব্লকে যাবে যেখানে এরা ক্রস ভ্যালিডেশন ওয়াইজ স্প্লিটিং হবে এবং ক্লাসিফিকেশন গুলো পারফর্ম করবে, ক্লাসিফিকেশনটা পারফর্ম করবে। তো অবশ্যই এই ব্লকটা তৈরি করতে হবে, ক্লাসিফিকেশন ব্লক, যেখানে অ্যাকচুয়ালি প্রসেসিংটা হবে। সেই ক্লাসিফিকেশন ব্লকটা তৈরি করে দিয়ে। তাহলে আমি লিখছি ডিএফ, একটা আর একটা ফাংশন তৈরি করছি ইভালুয়েট মডেল। আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিচ্ছি, এখানে প্রসেসিংটা হবে। তো এইখানে আমার কাকে পাঠাইতে হবে? প্রত্যেকটা মডেলের নাম পাঠাইতে হবে, কোন মডেলটা ক্লাসিফাই করবে, এবং আরেকটা পাঠাইতে হবে কি এক্স আর ওয়াই। এক্স এ কি আছে? আমরা ক্রস ভ্যালিডেশনে কি করি? এক্স টেন ওয়াই টেন এক্স ওয়াই টেন সেভাবে পাঠানো লাগে না। আমরা কি বলছিলাম? আমরা শুধু পুরো ডেটা সেটের স্বাধীন কলামগুলো এবং অধীন কলামটা পাঠিয়ে দিবে। তাহলে এক্স আর ওয়াই এর ভিতরে অ্যাসাইন করা আছে, তো এক্স আর ওয়াই পাঠিয়ে দিবে। এখন কথা হয়েছে যে এই মডেলের ভিতরে কি হবে? আইসা এই এক্স আর ওয়াই কি হবে? আপনার ফোল্ড হবে। কতগুলো ফোল্ড করবো সেটা যে স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন এর আগেই ক্লাস ক্রিয়েট করছি। এই যে বলছি টোটাল 4টা তুমি পার্ট করবা পুরো ডেটা সেটকে। আর এরপরে এই যে বলছি তুমি ভ্যালু গুলোকে প্রেডিক্ট করবা, এবং যখন প্রেডিক্ট করবা তুমি মডেল থেকে প্রেডিকশন গুলো নিয়ে নিবা, মানে ক্লাসিফায়ার গুলো নিয়ে নিবা। মডেলের ভিতরে কি আছে? মডেলের ভিতরে এই যে এই মডেলটা এই মডেলের ভিতরে কি থাকবে? ওই যে ডিকশনারিটা ক্রিয়েট করছে ওইখান থেকে এক একটা করে এসে এইখানে সব মডেল গুলো চলে আসবে। এখান থেকে এক একটা করে মডেল পাবে। ওই 10টা মডেল এখানে আইসা ঢুকবে এই ফাংশনটাতে। এরপরে এক্স আর ওয়াই পাওয়া গেল। আর ভ্যালিডেশন কোনটা ইউজ করবো? এসকে ফোল্ড, সার্টিফাইড ক্রস ভ্যালিডেশন, যেটা ডিক্লেয়ার করছে। এখান থেকে কি রিটার্ন করবে? এই ব্লক থেকে প্রেডিকশনটা রিটার্ন করবে আমাকে। ওকে, এখন এই জিনিসগুলো কোথা থেকে পাস হবে আর কে ধরবে সেটা বলে আসছে। এবার আসুন, তাহলে আমি কি বলছি যে এই ব্লকে, এই যে ব্লকটাতে যে একটা ক্লাসিফায়ার ঢুকবে, তাহলে এদেরকে পাস করতে হবে। ঠিক আছে, চলেন পাস করি। তা আমার কি করছি? আমার সব ক্লাসিফায়ার গুলো কোথায় রেখে দিছি? মডেলস এর ভিতরে রেখে দিছি, তাই না? মডেলস এর ভিতরে দেখছি সবগুলো আছে। তাহলে মডেলস ডট আইটেমস মডেলস থেকে একটা করে আইটেম নাও আর একটা ফর লুপ অ্যাসাইন করে দিছি। এরপরে কি বলছি? মডেলের নেমটা নিবা আর মডেল কোনটা সেটাও নিবা, তাই না? দেখেন আমি প্রত্যেকটা মডেলের আগে একটা নাম দিয়ে রাখছি না, কারণ আমাকে দেখতে হবে কোন মডেল কি পিরিয়ড, নাম অনুযায়ী দেখুন এই জন্য নাম কিন্তু অ্যাসাইন করে দিচ্ছি। এই জন্য বলছি তুমি যখন এই মডেলস এর ভিতরে আসলে ঠিক আছে, ওই মডেলস যখন প্রিন্ট দিচ্ছি দেখবেন যে ওর কিন্তু নাম অনুযায়ী গেছে। এই যে ওর নাম গেছে আর ওর ক্লাসটা গেছে। তা আমি নামটাও ধরে রাখবো, কারণ আমার রেজাল্ট দেখার সময় নামটাও দেখতে হবে যে কোনটা, নাহলে তো বুঝবো না। তো এখানে ধরলাম। এবার আসলে দেখেন এই মডেলের ভিতর এইখানে আসলে আমার মডেল গুলা আসতেছে। এখন আমি কি করব? কোন ফাংশনে পাঠাবো? ইভালুয়েট মডেল, এইখানে পাস করবো। তাহলে ইভালুয়েট মডেল কি পাস করবো? মডেল পাস করবো। এই মডেলের ভিতর মডেলস গুলো আছে, পাস করবো। আর কি পাস করবো? এক্স আর ওয়াই ডেটা, তাই না? এক্স আর ওয়াই তো আমি অনেক আগে একদম শুরুতে দিয়ে আসছি। কোথায়? এই যে যখনই কাজ শুরু করছি তখনই অ্যাসাইন করে রাখছি কিন্তু ভোটিং ক্লাসিফায়ারে। এক্স ওয়াই আমার উপরে করা আছে, তো ওইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এইখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এই যে এক্স ওয়াই দেখছেন? আমার কিন্তু আপনারা বারবার বলছেন এক্স ওয়াই তো অ্যাসাইন করতেছেন। এক্স ওয়াই তো আগেই করে রাখছে, স্বাধীন কলাম কোনটা অধীন কলাম কোনটা, জন্য কল করলে হয়ে যাচ্ছে ওখান থেকে। ওকে, তো এক্স ওয়াই পাস করলাম। তাহলে এই মডেল গুলাকে ধরবে আর এক্স ওয়াই ডেটা পাবে। এরপরে কি করবো? প্রেডিকশন রেজাল্ট গুলাকে অ্যাপেন্ড করবো, জোড়া লাগাবো। সব জোড়া লাগাবো মানে সবগুলো রেজাল্ট আবার ধরতে হবে এক একটা করে, কারণ এক একটা ক্লাসিফায়ার আমাকে রেজাল্ট পাঠাবে। তো সব রেজাল্ট গুলোকে একটা লিস্টের ভিতরে আমি একবারে দেখাবো আর কি, যেন অ্যাপেন্ড করা লাগবে আমার, কারণ এখানে তো অনেকগুলা মডেল। আর নামগুলোকে অ্যাপেন্ড করবো, সবগুলোর নামও যেন একসাথে চলে আসে। মানে একটা নাম তো আসবে না, একটা নাম আসলে তার লুপ ইউজ করা লাগবে না, অনেকগুলো নাম আসবে, তাই অ্যাপেন্ড করে দিবে। প্রত্যেকটা নামকে একটা লিস্টের ভিতরে জোড়া লাগাবো। এই জন্য দেখেন আমি উপরে একটা প্রেডিক্ট লিস্ট জেনারেট করছি, একটা নেম লিস্ট জেনারেট করছি। প্রেডিক্টের ভিতরে প্রেডিকশন গুলো ধরবো,
লিস্টের নামের লিস্টের ভিতরে ক্লাসিফায়ার নামগুলো ধরবো। এবার আসেন প্রিন্টই দেখেন। ওকে, আর এইখানে অ্যাকুরেসি আসবে, মিনটা যেন সে আমাকে, অ্যাকুরেসি স্কোরটা যেন সে আমাকে দেয়। ওকে, তো এখন যদি দিই, কি করছে বলছে র্যান্ডম ফরেস্ট প্রেডিক্ট ক্লাসে এই রেজাল্ট প্রেডিক্ট করছে, অ্যাকুরেসি আছে 95%, বলছে এটা প্রেডিক্ট করছে, এইগুলা প্রেডিক্ট করছে। এখন এইটা সঠিক কোনটা ভুল করছে কোনটা সঠিক করছে সেটা আমি মিল করে দেখাবো, সমস্যা। অ্যাডাবুস্ট প্রেডিক্ট করছে এই রেজাল্ট গুলা, অ্যাকুরেসি আসছে তার। এইভাবে প্রত্যেকটা দেখেন রেজাল্ট চলে আসছে, এখন সিরিয়াল ওয়াইজ সব চলে আসছে। সাপোর্ট ভেক্টর মেশিন এই প্রেডিক্ট করছে রেজাল্ট গুলা, ও সবগুলো 0 প্রেডিক্ট করছে, খালি ওর 75% আইছে। ও মানে যেটা পজিটিভ সেটাও নেগেটিভ বলেছে, পুরো ওই জায়গায় ধরাটা হয়েছে। তো এই আসলে এখন আসলে আমরা রেজাল্ট ম্যাচিংটা করি। তো রেজাল্ট ম্যাচিং যদি করি, তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কি এই ব্লকে কারো কোনো প্রশ্ন আছে? কারণ আমি এবার রেজাল্ট কম্পারিজনে চলে যাব। এখানে কারো কোনো প্রশ্ন নাই মনে হয়? ওকে, তো এবার খেয়াল করেন যে আমরা যখন রেজাল্টটা দিচ্ছি, তো এখন হচ্ছে যে আমার সব রেজাল্ট গুলো কোথায় আছে? প্রেডিক্টস এর ভিতরে আছে, তাই না? প্রেডিক্টস এর ভিতরে আছে, তো ওকে ফাইন। তো দেখেন আমি যদি এখানে সিঙ্গেলি প্রেডিক্টটা প্রিন্ট করতাম তাহলে আসলে কি ঘটনাটা ঘটতো? প্রেডিক্টস এইগুলো প্রেডিক্ট করছে, তাই না? এগুলো সব প্রেডিক্ট করছে, লিস্ট আকারে লিস্টের ভিতরে নিচ্ছে। এখন শুনুন টোটাল ডেটা ছিল কয়টা? এখন দেখেন আসলে তো টোটাল ডেটা ছিল আমার 19টা। তো রেজাল্ট গুলা কিন্তু প্রিন্ট হয়েছে কিন্তু লম্ব বরাবর, এগুলোকে সব মানে এই ভূমি বরাবর গেছে, এগুলো সব লম্ব বানাইতে হবে। কারণ আপনার রেকর্ড ছিল 19টা, 1 2 এখানে গুণে 19টা, কিন্তু এটাকে আনার দরকার ছিল লম্ব বরাবর, ও কিন্তু ভূমি বরাবর প্রিন্ট হয়েছে। তো এটারে ঘুরাই ফেলি, একটু ট্রান্সফরমেশন করে ফেলি। তো আগে একটা কাজ করতে হবে, একটা ডেটা ফ্রেমে ঢুকাইতে হবে। একটা ডেটা ফ্রেমে ঢুকাইলাম, কারণ ডেটা ফ্রেমে না আনলে, আমরা ডেটা ফ্রেম কেন নিয়ে কাজ করি জানেন কি? পান্ডাস। কারণ আমরা যখন ডেটা ম্যানিপুলেট করি, ডেটা প্রি প্রসেসিং করি, পান্ডাস ডেটা ফ্রেমে লোড করে কাজ করি। আর নামপাই কেন ইউজ করি? নামপাই আসলে মাল্টি ডাইমেনশনাল কাজ করতে পারে। চাইলে ওইখানে একটা ইন্ডেক্সের ভ্যালু আপনি 3300 ডাইমেনশনও করতে পারেন। আর পান্ডাস ইউজ করি আমরা হচ্ছে ডেটা ম্যানিপুলেট করার জন্য, যেটা প্রসেস করার জন্য পান্ডাস নিয়ে কাজ করা ভালো। লিস্টে রেখা করতে গেলে অনেক প্রবলেম হয়। তো এখন হচ্ছে আমরা ডেটা ফ্রেমের ভিতরে আগে একটা ফ্রেমের ভিতরে ঢুকলাম, জাস্ট ডেটা ফ্রেম। ওই যে ডেটা শুরুতে লোড দিতাম না, পিডি লিখে, তাই একটা ডেটা ফ্রেম না ডিটিএফ, মানে প্রেডিকশন রেজাল্ট গুলো সব আসুক, আর প্রেডিকশন ভিতরে সব রেজাল্ট গুলো আছে। এখন দেখেন ডিটিএফ এর ভিতরে আসলে কি জমা হচ্ছে, ডেটা এফ। কি সুন্দর আসছে না? আর আগে আসলে দেখেন লিস্ট হিসেবে আসলো, ওইভাবে আসলে ক্যালকুলেশন করলে একটু প্রবলেম হয়ে যেত আমাদের। এই যে এইভাবে আসলে ক্যালকুলেশন করাটা ঝামেলা, অনেক ফাংশন ইরোড দেয়। তো ডেটা নিয়ে আসলাম। এখন আসলে যে এটা তো 19টা রেকর্ড ছিল, এখন এটা সাজাইতে হবে লম্ব বরাবর, লম্ব বানাই ফেলতে হবে, নাইলে আসলে হবে না। তো এখন কি করব? তাহলে এটা তো ঘুরাই ফেলবো এটা, তাই না? তো একটা ফাংশন আছে ট্রান্সফর্ম একটা ফাংশন আছে, ট্রান্সফর্ম ফাংশনটা কল করেন, মানে আপনি এই ডেটা ফ্রেমটাকে ট্রান্সপোজ করে ফেলেন। লিনিয়ার অলজেব্রাতে কি শিখছি? ট্রান্সপোজ মানে কি? রো কে কলাম, কলামকে রো বানানো। ট্রান্সপোজ একটা ফাংশন আছে পাইথন। তো দেখেন এখন ট্রান্স করে দেন, দেখেন চেঞ্জটা কোথায় আছে। এইটা ছিল এই, এখন যদি ট্রান্সফর্ম করি তাইলে আসতেছে, দিলাম কোডটা। এখন দেখেন এই যে অ্যাকচুয়ালি কিন্তু আপনার 19টা 20টা ডেটা ছিল, 20টা ডেটা ছিল, এই যে 20টা ডেটা, 20টা। এই যে কি কি প্রিন্ট হয়েছে, কি কি প্রেডিক্ট করছে। 10টা অ্যালগরিদম ছিল, 10টা অ্যালগরিদম। এই যে 0 মানে র্যান্ডম ফরেস্ট, 1 মানে অ্যাডাবুস্ট। তো এখন তো 0 1 2 3 দিয়ে বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু ওখানে সিরিয়াল করে দিয়েছিলাম, আমার মনে আছে। তো এই জন্য আমি তো কলাম গুলোকে একটু রিনেম করে নিতে চাই, নাইলে 1 2 3 দিয়ে তো বুঝবে না কেউ। তো মানে আমি এই লিস্ট অনুযায়ী করবো, এই যে এখানে যেভাবে অর্ডার করছিলাম, যেভাবে এক একটা করে অ্যাসাইন করছি আর কি। ওকে, তো পাঁচটা ছিল র্যান্ডম পাঁচ। তো আমি জাস্ট কিভাবে কলাম রিনেম করতে এখান থেকে শিখে নিই। ওকে, ট্রান্সফর্ম করছি। ওকে, তো দেখেন এখন আসলে এই ট্রান্সের ভিতরে আমার ডেটা ফাইনাল প্রেডিকশনটা আছে ট্রান্সের ভিতরে। ওকে,
তো এবার হচ্ছে যে আমি চান্সটা নিলাম, কলামটাকে রিনেম করতে চাই, আমি বলছি কলামগুলোকে রিনেম করো কলামস, জিরো কলামকে নাম দাও আর এ, পয়েন্ট কলামকে নাম দাও অ্যাডা বুস্ট, আপনি আপনার নাম অনুযায়ী, এইটা কিন্তু আমার ইউজার ডিফাইন জাস্ট, আর কিছু না, আমি যে নামে সে আমি অত বড় নাম দিচ্ছি না, ছোট ছোট নাম দিয়ে রাখছি। আচ্ছা, তো এটা যদি করি তাহলে এখানে কি আসতেছে, নিউ ডেটা, নিউ ফ্রেমের ভিতর দেখেন কি আসবে। নিউ ফ্রেমের ভিতর কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে ক্লাসিফায়ার গুলো যে রেজাল্ট গুলো প্রেডিক্ট করছে সেগুলো আসছে, কিন্তু আমার এদেরকে প্রত্যেকটাকে মিলাইতে হবে কার সাথে, অ্যাকচুয়াল ভ্যালুর সাথে, মূল অ্যান্সার শিটের সাথে মিলাইতে হবে। তাহলে আমি এই জন্য কি করতেছি, এই জন্য এই কাজটা করছিলাম যে এই যে আমার মূল ক্লাসটা কোথায় ছিল, মূল টার্গেটটা কি ছিল, ওয়াই এর ভিতরে ছিল। তাহলে আমি বলতেছি একটা অ্যাকচুয়াল ক্লাস নামে একটা কলাম তৈরি করো এবং সেখানে ওয়াই কে অ্যাড করে দিও। এই যে অ্যাকচুয়াল ক্লাস, এখন আপনি মিলাইতেই পারবেন, এটা 0 ছিল, র্যান্ডম ফার্স্ট 0 প্রেডিক্ট করছে, এটা 0 ছিল, র্যান্ডম ফার্স্ট 0 প্রেডিক্ট করছে। যাই হোক, এখন সেটা এত তার ম্যানুয়ালি করতে পারবো না চোখ দেখে, আমরা ফাংশন দিয়ে করে ফেলবো, সমস্যা নেই। এখন কিন্তু চলে আসলো। ওকে, তো এই হচ্ছে ক্রস ভ্যালিডেশনের কাজ। এখন আমরা টোটাল চলে যাব হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস। তো রেজাল্ট অ্যানালাইসিসে গিয়ে আমি দেখাবো কিভাবে এদের ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ এগুলো আনতে। এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? একটা প্রশ্ন কারণ না থাকলে আমি করতেছি, মানে আমি প্রশ্ন করি, আপনাদের সুবিধা হবে। যে একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আপনার টোটাল ডেটা ছিল 19টা, এখানে 19টা প্রেডিক্ট হলো কিভাবে, আর আগে টোটাল ডেটা ছিল 20টা, এখানে 20টা প্রেডিক্ট হলো কিভাবে ক্রস ভ্যালিডেশনে। আগে দেখি 80-20 করতেন বা পার্টিশন করতেন, তখন 5টা যাইতো টেস্টিং এ, 15টা যাইতো ট্রেনিং এ, তো তখন তো ওই 5টাকে প্রেডিকশন করতেছেন, এখন 19টা হয়ে গেল কিভাবে। ক্রস ভ্যালিডেশন তো আমি একটু আগে বলছি না, ক্রস ভ্যালিডেশনটা প্রত্যেকটা পার্টিশনকে চেক করে, এটা প্রত্যেকটা পার্টিশনকে চেক করে। যেমন বুঝতে পারবেন সব থেকে লিভ অন আউট দেখলে, দেখেন এই ডেটাটাও প্রেডিক্ট করতেছে, সে একটু পরে 2 নাম্বার ডেটাটাও প্রেডিক্ট করে, 3 নাম্বার ডেটাটাও প্রেডিক্ট করে, আলটিমেটলি ক্রস ভ্যালিডেশনে কিন্তু সবগুলো ডেটা চেক করে। এই জন্যই তো বলতেছি ক্রস ভ্যালিডেশন মেশিনের ওভারঅল পারফরমেন্স কি, কোন লেভেলে, কোথায় তার সব থেকে অ্যাকুরেসি রেট খারাপ সেটা বলে দেয়। দেখেন না, প্রত্যেকটা ইটারেশনের জন্য দেয়, তখন বোঝা যায় এই ইটারেশন 7 যদি তার রেজাল্ট খারাপ আসে, বোঝা যায় যে তার এই এই ডেটাটা সে ভালো প্রেডিক্ট করতে পারে নাই, তার মানে সে এইখান থেকে তার লার্নিংটা ভালো হয় নাই। অ্যাকচুয়ালি কিন্তু সে পুরো ডেটা সেটটাই প্রেডিক্ট করে, এই জন্য কিন্তু ওখানে টোটাল রেকর্ডটাই আপনার প্রেডিক্ট হচ্ছে পার্টিশন করে করে, এই জন্য ওখানে মেশিনের পারফরমেন্সটা ভালো বোঝা যায়। আর এই স্পিল্টিং এ একটা ফিক্সড এর উপর বোঝা যায়। তারপর স্পিল্টিং এ আমরা মাল্টিপল নিয়ে করি আর কি, মাল্টিপল করলে একটা লিমিটেশন থাকে, কিন্তু তারপরেও স্পিল্টিং এর অ্যাডভান্টেজ আছে, আমি বলতেছি না ওটা বাদ। কেফল ক্রস ভ্যালিডেশন আবার বড় ডেটা সেটের জন্য স্লো হয়ে যায়, এটা একটা অসুবিধা হয়ে যায়।